আশা করি সবাই ভালো আছিস। তো আমি এক্সপেক্ট করব যে তোরা আগের ভিডিওগুলো মোটামুটি দেখে নিয়েছিস। তো আজকে আমরা নতুন ভিডিও স্টার্ট করব। তো আজকের ভিডিওগুলোর সাথে আমি যেরকম তোদের আগের ক্লাসগুলোতে বলি যে হ্যাঁ আগের ক্লাসগুলো দেখে তবেই দেখতে পারবি এটা, তো আজকের ক্লাসটা সেরকম না। আজকের ক্লাসটা তোরা মোটামুটি ভালোভাবেই বুঝতে পারবি যদি আগের ক্লাসগুলো নাও দেখে থাকিস। কিন্তু তাও আমি তোদের বলবো যে আগের ক্লাসগুলোকে দেখেই তোরা এটাকে দেখার চেষ্টা করিস। যদি তোরা তোদের বইটা ফলো করিস তাহলে তোরা দেখতে পারবি যে হ্যাঁ স্যার একদম বইয়ের ফার্স্ট পাতা থেকে কিন্তু স্যার আপনি পড়াচ্ছেন না। আমিও জানি একদম ফার্স্ট টপিক হওয়া উচিত কি ছিল ইউনিটস, কিন্তু আমি সেটা পড়াইনি। কেন না তোদের মধ্যে ইন্টারেস্ট গ্রো আপ করার জন্য। যদি শুরু থেকেই তোদের মুখস্থ করতে হয় তাহলে তোদের আর ওই ফিজিক্স পড়ার যে ইচ্ছাটা আছে সেটা আর থাকবে না। তো সেই জন্যে আমরা যেটা করেছি যে যেগুলো করলে সুবিধা হবে, অর্থাৎ আস্তে আস্তে তোদের মনের মধ্যে ফিজিক্স সম্বন্ধে ধারণা জাগবে, কতটা তোদেরকে পড়তে হবে, কতটা করার ফলেতে তোদের সুবিধা হবে, কিরকম ভাবে এক্সামেতে কোয়েশ্চেন আসবে, সেই সমস্ত প্রপার ধারণার সাথে সাথে আমরা এগোচ্ছি। ওকে, তোরা কিন্তু প্রপারলি আমাদের চ্যানেলকে ফলো করতে থাকবি। ফলো করতে থাকলে কিন্তু তোদের নিজস্ব উপকার হবে, সাথে সাথে তোরা কিন্তু এটা তোদের বন্ধুদেরকেও শেয়ার করতে থাকবি। শেয়ার করতে থাকলে সবারই উন্নতি হবে, সবার ভালো হলেই আমাদেরও ভালো হবে। তো তোরা ভিডিওটা শোনার পরে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিস, আর একটা কিন্তু কাজ করিস, বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই সেটাকে শেয়ার করে দিস। ওকে, তো দেখ আজকে আমরা যেটা নিয়ে ক্লাসটাকে নেব সেটা হচ্ছে কি একদম বেসিক কথা। অর্থাৎ আজকের আমরা ক্লাসটাকে রাখছি ডাইমেনশনাল অ্যানালিসিস নিয়ে। ওকে, অর্থাৎ বাংলায় যাকে বলি আমরা কি মাত্রার বিশ্লেষণ। ওকে, তাহলে আজকের ক্লাস সহজভাবে আমরা বলতে গেলে কি বলছি না মাত্রার বিশ্লেষণ। তো দেখ মাত্রা সম্বন্ধে আলোচনা করতে গেলে আমাদের শুরুতে কয়েকটা ছোট ছোট কথা দেখে নেওয়া উচিত, যেটা তোরা ক্লাস 9 এর বই থেকে, বা তোরা যদি কেউ মানে অন্যান্য বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকিস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকিস, তারা কিন্তু ক্লাস 7-8 থেকেও দেখতে পাচ্ছিস। তো দেখ আর ফার্দার কথা না বাড়িয়ে আমরা কাজ করছি কি আজকের ক্লাস স্টার্ট করছি। চল, তো আয় কথায় যেসব কথাগুলো একদম না জানলেই নয় সেখান থেকে দেখতে হবে। তাহলে দেখ আমাদের কথা বললাম কি আজকে আমরা ক্লাস যে রিলেটেড রাখছি সেটা হচ্ছে কি ডাইমেনশন নিয়ে আমরা ক্লাস রাখছি। ওকে, তাহলে ডাইমেনশন পড়ব। তার আগে তোদেরকে কয়েকটা কথা আমি মনে করিয়ে দেব। বলবো না যে আমি তোদেরকে কথাগুলো শিখিয়ে দেব, তোদেরকে মনে করিয়ে দেব। তোরা পড়েছিস, যদি না পড়ে থেকে থাকিস টিউন থাক, শুনতে পাবি। চল, তোরা পড়েছিস কি বেসিক ইউনিটস কি কি হয়? ওকে, আচ্ছা বেসিক ইউনিটস বলতে আমি কার কথা ইউনিটস গুলোর কথা বলছি না আমাদের ফান্ডামেন্টাল ইউনিট গুলোর কথা বলছি। ওকে, তো ফান্ডামেন্টাল ইউনিট বলতে আমরা বাংলায় এটাকে কি বলেছি দেখ, তোরা সবাই শিখেছিস, সেটাকেই আমরা বলি কি মৌলিক একক। ওকে, তো দেখ তোরা সবাই মোটামুটি সবভাবে সেটার সম্বন্ধে আইডিয়া আছে কি না মৌলিক একক কি কি হয়। তো দেখ তোরা সবাই জানিস মৌলিক একক বলতে আমরা কার কার কথা বলি। দেখ 1 নম্বর আমরা হচ্ছে কি না লেন্থ। দেখ আমি এর আর বাংলার কথা বলছি না, কেননা তোরা লেন্থ এর বাংলা সবাই জানিস দৈর্ঘ্য। আর মৌলিক এককের কথা আমরা কি কি কথা বলেছি না মাস, অর্থাৎ আমরা বলছি কি ভরের কথা। তারপরেতে মৌলিক এককের কথা বলতে কি বুঝিয়েছি না সেটা হচ্ছে দেখ তো টাইম। ওকে, এছাড়া আমরা আর কি কি মৌলিক এককের কথা শিখেছি সেটা দেখ, এটা হচ্ছে কত না 4-এর দাগ। তারপরে তো আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে দেখ তোরা নিশ্চয়ই জানিস সেটা হচ্ছে কি কারেন্ট। এর পরেতে আমরা যেটা মৌলিক একক শিখেছি সেটা হচ্ছে কি ইন্টেন্সিটি। ওকে, আচ্ছা এর পরেতে অর্থাৎ 6 নম্বর মৌলিক একক হিসাবে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে কি না আমাদের অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। ওকে, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট কথা, আমাদের অনেক জায়গাতেই তোদেরকে সেটাকে নিয়ে ডিল করতে হবে, সেটা হচ্ছে কি না 7 নম্বর ইউনিট হিসাবে আমরা সেটা শিখেছি কি না হচ্ছে যে তোর কি বলা হয় টেম্পারেচার। ওকে, এবারে দেখ এই জিনিসগুলোকে বেসিক্যালি আমরা কোন কোন অক্ষর দিয়ে প্রকাশ করি। খুবই সিম্পল কথা যদিও, তবু একটুখানি দেখতে থাক, টিউন থাকতে থাক।
দেখ লেন্থ আমরা কি দিয়ে লিখি? ক্যাপিটাল এল। তার একক কি হয়? আমরা একটু পরে আসছি। মাস তাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল এফ। টাইম তাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল টি। কারেন্ট কারেন্টকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আই দিয়ে প্রকাশ করি। কিন্তু যেহেতু আমরা মাত্রার বিশ্লেষণ করব অর্থাৎ ডাইমেনশনাল অ্যানালিসিস করব, তোরা একটুখানি সেটাকে ধরে রাখ ক্যাপিটাল এ দিয়ে। ইন্টেন্সিটি ইন্টেন্সিটিকে লেখা হয় কি দিয়ে? ক্যাপিটাল আই দিয়ে। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বলতে তোরা কি বুঝিস? দেখ মোল। ওকে। আর টেম্পারেচারটাকে আমরা কোন অক্ষর দিয়ে লিখি? সেটাকে লিখি থিটা অক্ষর। ওকে। আর দেখ এই কথাগুলোর সাথে সাথেই আমাদের আরো কিছু কথা আমাদের মনে রাখা উচিত এদের এককগুলো। যদি আমরা একক নিয়ে আমাদের ডিটেলস ডিসকাশন পরবর্তী ক্লাসেতে রাখবো, অর্থাৎ একক সম্বন্ধে ডিটেলস ডিসকাশন পরের ক্লাসেতে তোরা পেয়ে যাবি। আরেকটা কথা, তবুও আমাদের যে বেসিক এককগুলো অর্থাৎ যে ফান্ডামেন্টাল ইউনিটস গুলো হয়, তাদের প্রত্যেকটার একক একটু তো জেনে রাখা ভালো, কেননা আমরা আজকে ডাইমেনশনাল অ্যানালিসিস করছিস। এককের আগে কিন্তু আমি তোদের ডাইমেনশনটা পড়াচ্ছি, তার কারণ হচ্ছে কি তোদের বুঝতে পারবি যে এককে আমাদের ঠিক কতটা এগোতে হবে, কেননা বইয়ের সাথে এক্স্যাক্টলি তোরা মেলাতে পারবি না। কেন না? তার কারণ হচ্ছে দেখ আমাদের এককের চ্যাপ্টারেতে তোদের মানে এককের টপিকেতে হাজারখানা একক দিয়ে দিয়েছে, মানে হাজারখানা মানে অনেক একক দিয়ে আছে। অত কিছু একক তোদের মুখস্থ করা সম্ভব নয়। তাহলে যদি তোদের জন্য আগে ডাইমেনশনটা তোদের একটু ক্লিয়ার থেকে যায়, কতখানি অবধি তোদের এগোতে হবে, মানে কতখানি দূর অবধি তোরা পাটা রাখবি, সেটা তোদের কাছে ক্লিয়ার থেকে। তো সেই হিসাব অনুযায়ী আগের টপিক হিসাবে আমি ডাইমেনশনকে নিয়ে নিয়েছি। চল দেখতে। তো বেসিক ইউনিটস গুলো মানে এই ফান্ডামেন্টাল ইউনিটস গুলো তোদের একক গুলোকে কি কি রাখছিস দেখ তো। সেটা আসছে তো দেখ লেন্থ, নিশ্চয়ই বুঝতে পারছিস তার একককে তোরা বলিস কি? মিটার, অর্থাৎ আমরা এসআই এককের কথা বলছি। মাস তার এককের কথা বলিস কত? কেজি। সময় তার এককের কথা তোরা বলিস কত? সেকেন্ড। কারেন্ট জানিসই তার এককের কথা কি আছে? অ্যাম্পিয়ার। ইন্টেন্সিটি এর একককে তোরা বলিস কি? ক্যান্ডেলা। সাবস্টেন্স অ্যামাউন্ট অফ সাবস্টেন্স সেটা তোর এখানটাতে মোল চলেই আসছে। আর টেম্পারেচারকে তোরা কোথায় প্রকাশ করিস? কি দিয়ে প্রকাশ করিস? না কেলভিন। ওকে। আচ্ছা, এটা ছাড়াও এর কমন একক তোর সেটা সেন্টিগ্রেড একক, সবাই সেটাকে নিয়ে ডিল করেছে, সেটা হচ্ছে কি ডিগ্রি সেন্টিগ্রেড। সেটার কথা পরে আসছে, কিন্তু আমাদের যে স্বাভাবিক যে সাধারণ কথাগুলো মনে রাখা উচিত এগুলো হচ্ছে কি এই কথাগুলো। এগুলো জানা থাকলে তোদের ডাইমেনশনাল অ্যানালিসিসটা করতে একটুখানি সুবিধা। আচ্ছা, তো দেখ এগুলো কাকে নিয়ে কথা বলে ফেললাম? এগুলো হচ্ছে কি আমাদের মৌলিক এককগুলোকে নিয়ে কথা। ওকে। এবার তো দেখ মৌলিক এককগুলো নিশ্চয়ই কোনো না কোনো একটা ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করে। ঠিক সেরকম ভাবে আমাদের পৃথিবীতে অনেক ভৌত রাশি আছে। তাহলে সমস্ত ভৌত রাশিগুলোকে কি করা যেতে পারে? না মৌলিক এককগুলোর টার্মে প্রকাশ করা যেতে পারে। তো বিভিন্ন ভৌত রাশিগুলো মৌলিক এককের ওপর কিরকম ভাবে ডিপেন্ডেন্ট, সেটাকে দিয়েই তোদের কি হচ্ছে না মাত্রা অর্থাৎ ডাইমেনশনকে প্রকাশ করা হচ্ছে। ওকে। আরো একবার কথা বলি, একদম সিম্পল ভাষায় মাথার মধ্যে রাখবি ডাইমেনশন কি? সেটা হচ্ছে কি বিভিন্ন মৌলিক রাশিগুলোর ওপরেতে আমাদের বিভিন্ন ভৌত যে রাশিগুলো আছে সেগুলো কিরকম ভাবে ডিপেন্ডেন্ট, তাকেই আমরা বলি কি না মাত্রা। এবং তার যে অ্যানালিসিস অর্থাৎ তার যে বিশ্লেষণ, সেটা রিলেটেডই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক অর্থাৎ মাত্রার বিশ্লেষণ। তো চল পরের জায়গাতে আমি কি লিখতে চাইছি সেটা বলছি কি দেখ, ডাইমেনশন অর্থাৎ যার বাংলাকে আমরা বলি কি মাত্রা, সেটা কি না একদম সহজ কথায় তোদের অনেক বইয়েতেই এই ডেফিনেশন পাবি না, একদম সহজ কথায় এই মাথাতে রাখবি, সেটা হচ্ছে কি বিভিন্ন মৌলিক রাশিগুলির উপর, বিভিন্ন মৌলিক রাশিগুলির উপর ভৌত রাশিগুলো। ওকে। ভৌত রাশি বলতে আমরা কার কথা বলছি? না কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির কথা বলছি। ওকে। ভৌত রাশি যেন এর বাংলা টার্ম দেখে অনেকে ভয় পেয়ে যাস না, সেটাকে বলা হয় কি ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে। তাহলে বিভিন্ন ভৌত রাশির ওপর ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো মানে বিভিন্ন মৌলিক রাশির ওপর ভৌত রাশিগুলি কিভাবে নির্ভর করে। ওকে। কিভাবে নির্ভর করে তাকেই আমরা কি দিয়ে প্রকাশ করতে চাইবো? না মাত্রা দিয়ে প্রকাশ করতে। ওকে। অর্থাৎ বিভিন্ন ভৌত রাশিগুলোকে আমরা কার টার্মে প্রকাশ করব? না মাস, লেন্থ
এবং টাইম সাধারণ, ওকে, সাধারণভাবে। অন্যান্যগুলোর ক্ষেত্রে কিন্তু মানে অন্যান্য যে মৌলিক রাশিগুলো আছে সেগুলোর কথাও আমাদের আস্তে আস্তে বলতে হবে, কিন্তু যে কথাটা বলছি সাধারণভাবে যে বিভিন্ন ভৌত রাশিগুলো আছে তাদেরকে মাস, লেন্থ এবং টাইমের টার্মে তোরা কিরকম ভাবে প্রকাশ করবি সেটাকেই আমাদের বলছে কি না মাত্রা। একদম সিম্পল এক্সাম্পল। যেমন ধর তোদেরকে আমি প্রথম কথাতে বলি কি, যে ধর তোদেরকে এরিয়ার কথা বলছি, ওকে, এরিয়া তোরা বুঝিস, এরিয়া, এরিয়া বলতে আমরা কার কথা বলছি না, এরিয়া বলতে বলছি আমরা ক্ষেত্র, ওকে। ক্ষেত্রফল কি আমরা সবাই বুঝতে পারছি সেটা হচ্ছে একটা ভৌত রাশি। তো ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমাদের একটা ভৌত রাশি যেটাকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি। তো সেটার ভৌত রাশিটার মান কত হয় না, দুটো আমাদের যে তার বাহু আছে, যদি সেটা আয়তক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রের দুটো বাহুর গুণফল, যদি সেটা বর্গক্ষেত্র হয় বর্গক্ষেত্রের বাহুর স্কয়ার। তো আমাদের এখান থেকে বেসিক্যালি পাই কি রকম ভাবে, লেন্থের স্কয়ার অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের স্কয়ার করলে আমরা কি রকম ভাবে পাই এরিয়া। এবারে দেখ লেন্থ, লেন্থ বলতে আমাদের এটা কোন ধরনের ভৌত রাশি ছিল, ক্যাপিটাল এল। তাহলে আমাদের এই ক্ষেত্রফলকে কিসের টার্মে রিপ্রেজেন্ট করতে পারবো, দেখ তো এই এল স্কয়ার দিয়ে লিখতে পারবো। এবারে একটুখানি ছোট কথা দেখ, সেটা কি বলছি দেখ, আহ, আমরা বলছিলাম কি না বিভিন্ন ভৌত মানে মৌলিক রাশিগুলোর সাথে, বিভিন্ন মৌলিক রাশিগুলো বলতে আমরা কার কার কমন বললাম না, মাস, লেন্থ আর টাইম এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করব। কিন্তু এখানটাতে দেখ শুধু লেন্থ চলে আসছে, তাহলে অন্যগুলোও তো কিছু না কিছু আছে। তো বেসিক্যালি আমি না লিখলেও কিছু যায় আসে না, কিন্তু তাদেরকে সম্মান জানানোর জন্য বেসিক্যালি আমাদের এখানটাতে কি লিখে দেবো দেখ তো, দেখ মাস তার পাওয়ারেতে কত রইলো 0, কেন বেসিক্যালি m টু দি পাওয়ার 0 মানে কত পাচ্ছিস 1। তাহলে আমাদের লিখলেও যা না লিখলেও তা, কিন্তু তবু সম্মান দেওয়ার জন্য চল লিখলাম। লিখলাম কত আর এল স্কয়ার। দেখ এখানে তো টাইম কিছু ছিল না, তাহলে টাইমের জায়গাতেও কি রাখবি না টি টু দি পাওয়ার 0। আর দেখ তোরা লেখার সময়তে দেখতে পাচ্ছিস যে এগুলোকে আমি একটা কি করেছি, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছি। কেন ঘিরলাম স্যার না, এটা জেনারেল কনভেনশন। সেটা হচ্ছে কি যখনই আমরা কোনো মাত্রাকে প্রকাশ করব একটা সেটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব, ওকে। তো তাহলে তোরাও সেটাকে ঘিরতে থাকবি। তাহলে আমাদের এখান থেকে কাজ কি হলো, এখানে থার্ড ব্র্যাকেট কেন ব্যবহার করলাম না, সেটা হচ্ছে কি না জেনারেল কনভেনশনের জন্য, ওকে। তাহলে দেখ এখানটাতে আমরা কি করলাম, এখানটাতে আমরা করলাম যে এরিয়া, এরিয়া একটা ভৌত রাশি, সেটাকে কার সাহায্যে রিপ্রেজেন্ট করলাম না তার যে মৌলিক রাশিগুলো আছে তার সাহায্যে রিপ্রেজেন্ট করলাম। এবং সেটাকে রিপ্রেজেন্ট করতে গিয়ে আমরা ভ্যালুস কত পেলাম, m টু দি পাওয়ার 0 l স্কয়ার t টু দি পাওয়ার 0। এটাই হয়ে গেল কি আমাদের যে ক্ষেত্রফল আছে তার মাত্রা। ঠিক একই রকম ভাবে আমাদেরকে যদি মনে কর কেউ বললো যে ডেনসিটি, ওকে, ডেনসিটি এর মাত্রা কি হবে ভাই। তো ডেনসিটি তোরা কি শিখেছিস, দেখ সবাই শিখেছিস ডেনসিটি বলতে কি বোঝায় না, মাস বাই ভলিউম, রাইট। তো দেখ না ডেনসিটি, ডেনসিটির বাংলা তোরা শিখেছিস তাকে কি বলা হয়, ঘনত্ব। সেটাকে তোরা বলিস কিরকম ভাবে, দেখ মাস বাই ভলিউম। মাস, মাসটাকে তোরা কি দিয়ে লিখিস, দেখ না মাসটাকে লিখিস হচ্ছে ক্যাপিটাল এম দিয়ে। ভলিউম, ভলিউম মানে কি না বাহুর কিউব, মানে দেখ সাধারণভাবে তুই দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা করে ভলিউম পেতে পারিস। বা যদি সেটা ঘনক হয়, ঘনকের ক্ষেত্রে তোদের আমি আগের ক্লাসেতে শিখিয়েছি, মানে ফার্স্ট ক্লাসেতেই একদম শিখিয়েছি, যখন তোদের পরিমিতির বেসিক রুলস সম্বন্ধে শিখিয়েছি। সেটাকে তোরা লিখিস কত, লেন্থের কিউব। তাহলে এখানে তো তোরা কি পাচ্ছিস, যদি এটাকে প্রকাশ করতে পারিস অর্থাৎ মৌলিক রাশি কে ছিল লেন্থ, তার যদি তোরা কিউব নিয়ে নিস তোরা কি পেয়ে যাবি ভলিউম। তাহলে তো দেখ এটাকে তোরা বেসিক্যালি লিখতে পারবি কিরকম ভাবে, m l টু দি পাওয়ার -3। এবারে দেখ এখানটাতেও তোদের টাইমের কোয়ান্টিটিস নেই, তাহলে টাইমটাকে তোকে এখানেতে ইনক্লুড করতে হবে। তো টাইমটাকে ইনক্লুড করার জন্য আমি এখানটাতে কত করে দিলাম দেখ তো ভাই, t টু দি পাওয়ার 0। তাহলে দেখ না এর পাশে যদি আমি একটা থার্ড ব্র্যাকেট লাগিয়ে দিই আমরা এখানটাতে কি পেয়ে যাব না ডেনসিটির মাত্রা পেয়ে যাব, অর্থাৎ ঘনত্বের মাত্রা পেয়ে যাব। বুঝতে পেরেছিস, সবার কাছে কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। পরবর্তী এক্সাম্পল আমরা নিয়ে নেব। মনে কর এর পরবর্তী এক্সাম্পল হিসাবে আমরা নিচ্ছি কি না স্পিড। স্পিড বাংলায় আমরা কি বলেছি দেখ, তাকে বেগ, রাইট। স্পিড তাকে আমরা
পড়েছি কত না ক্লাস 9 এর বই থেকেই আমরা পড়েছি স্পিড বা বেগ সেটাকে বলতে আমাদের কি বলা হয় না s/t, অর্থাৎ কতখানি পথ অতিক্রম করেছে তাকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাই না আমাদের বেগের ভ্যালু পেয়ে যাই। তো এখানটাতে দেখ দূরত্ব, s তো একটা দূরত্ব, তো দূরত্বকে তোরা কি দিয়ে লিখবি l অর্থাৎ লেন্থ। টাইম টি তো মানে তো সময়, তাহলে সেটাকে তোরা কত দিয়ে লিখবি ক্যাপিটাল টি, তাহলে সেটাকে তোরা লিখলে কিরকম লিখে দিচ্ছিস এল টি টু দি পাওয়ার -1। এবারেতে দেখ এখানটাতে তো মাসের টার্ম নেই, তাহলে মাসের টার্মকে যদি ইনক্লুড করি কিভাবে ইনক্লুড করতে হবে m টু দি পাওয়ার 0 দিয়ে, তাহলে এখান থেকে চলে গেল কত m টু দি পাওয়ার 0 l টি টু দি পাওয়ার -1, সেটাই তোদের কি চলে আসবে না বেগের মাত্রা অর্থাৎ বেগের ডাইমেনশন চলে আসবে। পরবর্তী আরো একটা সহজ এক্সাম্পল কে নিয়ে আমরা ডিল করে নিই। দেখ কি বলছি না বেগ তো চলে গেল স্যার, তাহলে বেগের পরে তো আমরা কাকে নিয়ে বলবেন স্যার না সেটা হচ্ছে দেখ ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তো পরের যে এক্সাম্পল এর কথায় আসছে সেটা দেখ বলছে কি অ্যাক্সিলারেশন। ওকে, এর বাংলা বলতে গেলে তোরা কি বলছিস দেখ ত্বরণ। সেখানটাতে তোরা কি বলছিস দেখ অ্যাক্সিলারেশন মানে তোরা শিখেছিস কি ভেলোসিটি বাই টাইম। এবারেতে দেখ ভেলোসিটি তার ডাইমেনশন তো আমরা একটু আগেই বের করলাম, এই যে এখানেতে ভেলোসিটি ডাইমেনশন বের করেছি, তাহলে এখানটাতে তার ডাইমেনশনটাকে লিখে দে না m টু দি পাওয়ার 0 l t টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই কত যাচ্ছে টাইম। তো সেটাকেই তোদের যদি প্রপার ফরম্যাটেতে লিখিস কত চলে আসছে একটা m টু দি পাওয়ার 0 l t টু দি পাওয়ার -2, তাহলে এটাই হয়ে যাবে কি না তোর অ্যাক্সিলারেশনের ডাইমেনশন। এইরকম ভাবে তোকে বের করতে হবে, অর্থাৎ অ্যাক্সিলারেশন বা ত্বরণ মৌলিক রাশিগুলোর উপর কিরকম ভাবে ডিপেন্ডেন্ট না এই সমীকরণ অনুযায়ী ডিপেন্ডেন্ট বা মাস লেন্থ এবং টাইমের উপর এই প্যারামিটারস গুলো অনুযায়ী বা এইরকম যেরকম ভাবে লিখেছি এই অনুযায়ী ডিপেন্ডেন্ট, তাহলে সেটা দিয়েই আমরা বলতে পারবো কি না এটা এর মাত্রা, রাইট। পরের কথায় চল দেখ অ্যাক্সিলারেশন চলে গেল, পরে আমরা ধর যদি কাকে নিয়ে নিই না নিয়ে নিচ্ছি কত ফোর্স। ওকে, ফোর্স, ফোর্সের বাংলা তোরা কি পড়েছিস দেখ বল। তো দেখ ফোর্স, ফোর্স মানে তোরা ক্লাস 9 এর বই থেকেই পড়ছিস, সেটা হচ্ছে কি ফোর্স কে কি বলিস না মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই তো। তাহলে এখানটার ক্ষেত্রে তোদের কি চলে আসা উচিত মাস তার সাথে যাবে কি অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ। মাস, মাসকে তো আমরা কি দিয়ে লিখি ক্যাপিটাল এম। অ্যাক্সিলারেশন তার ডাইমেনশন কত করলাম এই যে এটা লিখ না, তাহলে m টু দি পাওয়ার 0 l t টু দি পাওয়ার -2, তাহলে দেখ না m টু দি পাওয়ার 0 আর m দুটো m কে তো আলাদা আলাদা লিখে আর আমাদের কোনো কাজ নেই, তাহলে সেটাকে আমরা কি রকম ভাবে লিখে দিচ্ছি এটাকে লিখে দিচ্ছি দেখ m l t টু দি পাওয়ার -2, রাইট। তাহলে এটাই আমাদের চলে গেল কি না আমাদের বলের ডাইমেনশন, রাইট। আশা করি বুঝতে পেরেছিস তোরা কথা। এরপরেতে আমরা যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখ তো কার ডাইমেনশন কে নিয়ে, দেখ সেটাকে বলছি হচ্ছে কি মোমেন্টাম। ওকে, মোমেন্টাম, মোমেন্টাম বলতে তোরা কি পড়েছিস দেখ তো না মোমেন্টাম বলতে গেলে তোরা পড়েছিস বাংলায় যাকে বলি হচ্ছে কত আমাদের ভরবেগ। ওকে, ভরবেগ বলতে কি না নিশ্চয়ই তোরা পড়েছিস ক্লাস 9 এর বইয়ে না ভর অর্থাৎ মাস এবং বেগ অর্থাৎ ভেলোসিটি তাদের মাল্টিপ্লিকেশনকে আমরা বলি কি না ভরবেগ। তাহলেতে এখানেতে দেখ মাস তার ডাইমেনশন কত ক্যাপিটাল এম, বেগ, বেগের ডাইমেনশন আমরা এখানটাতে করেছি দেখ এম এল টি টু দি পাওয়ার -1, তাহলে আমাদের এখানটা থেকে কথাটাকে লিখে দিই দেখ না এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার -1, তাহলে এখান থেকে আমাদের এখানে ঘটনা কি রকম চলে আসবে এম এল টি টু দি পাওয়ার -1, এটাই হয়ে যাবে কি আমাদের ভর বেগের ডাইমেনশন। আশা করি এটাতে তোদের বুঝতে কোনো অসুবিধা নেই। এর পরের কথায় চলে যাব, অর্থাৎ পরবর্তী কোনো একটা ভৌত রাশির ডাইমেনশনকে নিয়ে আমরা আলোচনা করব। তো সেটা হিসাবে আমরা যাকে নিয়ে নিচ্ছি দেখ ভরবেগ চলে গেল, বেগের পরে তো আমরা কাকে নিয়ে আলোচনা করে নিই দেখ আরো একটা সহজ ভৌত রাশির কথা আলোচনা করে নিই, সেটা হচ্ছে কি কার্য। ওকে, তাহলে আমাদের পরের কথাতে কি করছি দেখ অর্থাৎ 7 নম্বর এক্সাম্পল হিসাবে আমরা নিয়ে নিচ্ছি, এখানে তো 6 অবধি করেছিলাম, তাহলে 7 নম্বর এক্সাম্পল হিসাবে নিয়ে নিচ্ছি কাকে না ওয়ার্ক। ওয়ার্ক কে আমরা কি বলেছি ওয়ার্ক কে আমরা বাংলায় বলি কত কার্য।
কার্য। কার্যকে আবার আমরা কিভাবে লিখি? না তোরা অনেক ছোটবেলা থেকে পড়ছিস না কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে তার যদি সরণ ঘটে সেই প্রযুক্ত বল এবং সরণের গুণফলকেই তোরা বলেছিস কত? কার্য। তাহলেতে আমাদের এখানে থেকে কার্যকে ডিফাইন করার সময় তোরা কি করছিস? না প্রযুক্ত বল ইনটু সরণ। তাহলে দেখ প্রযুক্ত বল, বলের আমাদের মাত্রা শিখেছি। দেখ যদি একটু আগের পাতার দিকে তাকাস তাহলেই তোরা দেখতে পারবি বলের মাত্রা কত করলাম? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে দেখ যদি আমরা এখানটা থেকে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু নিয়ে থাকি, এই যে সেটাকে আমরা পরের পাতায় ইনক্লুড করে দিচ্ছি। দেখ না ফোর্স মানে লিখছি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। সেটা তার সাথে কার ডাইমেনশন যাচ্ছে? না এস অর্থাৎ দূরত্ব। দূরত্বের ডাইমেনশনটাকে আমরা কত শিখেছি? এটাকে শিখেছি ক্যাপিটাল এল। তাহলে এটাকে কমপ্লিট লিখে দিলে কত চলে আসছে দেখতো? এম এল টু এল এল স্কয়ার ইনটু টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এটাই হয়ে গেল কি না আমাদের কার্যের ডাইমেনশন। ওকে, এরপরের কথায় দেখ, দেখ এরপরে তো আমরা ধর করছি কার কথা? ডাইমেনশনের কথা। দেখ তো দেখ আমরা দেখ শক্তির ডাইমেনশন নিয়ে আলোচনা। দেখ শক্তি, শক্তিকে তোরা নিশ্চয়ই শিখেছিস দু ধরনের শক্তির কথা বলে। একটা শক্তির কথা কাকে বলছি দেখ তো? একটা শক্তি বলছি হচ্ছে গতি শক্তি। আর একটা শক্তির কথা কাকে বলছি দেখ তো? স্থিতি শক্তি। ওকে, দেখ তোরা নিশ্চয়ই শিখেছিস কোন জিনিসের স্থিতি শক্তির মান কত হয়? সেটাকে আমাদের লিখে কি দিয়ে? দেখ তো এম জি এইচ। ওকে, এখানে কোন কোয়ান্টিটিটা কি জিনিস সেটা তোদের ধারণা আছে এবং সেটা কি আমি আরো একবার বলে দিই। দেখ এম, এমটা মানে কি মাস, তাহলে মাসের ডাইমেনশন কত এলো? ক্যাপিটাল এম। জি, জিটাকে কি বলা হয়? না অভিকর্ষজ ত্বরণ। এবং সেটা অভিকর্ষজ ত্বরণ হোক আর নরমাল ত্বরণ হোক, ত্বরণ তো ত্বরণই, অর্থাৎ ত্বরণের ডাইমেনশনও সেম থাকবে। ত্বরণ অর্থাৎ কি অ্যাক্সিলারেশন, তার ডাইমেনশন দেখ আমি আগের পেজেতেই তোদের করিয়েছি, সেটা এসছে কত দেখতো? এম নট এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এম নট তার কোনো ইম্পর্টেন্স নেই, তাহলে আমাদের সেখান থেকে লিখবো কত? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলেতে এখান থেকে জি এর বদলেতে অর্থাৎ স্মল জি এর ডাইমেনশন কত লিখে দেবো দেখতো? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এইচ, এইচটা কি জিনিস ভাই? এইচ তো হাইট অর্থাৎ উচ্চতা, অর্থাৎ সেটাও একটা দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করে। তাই এখানটাতে আমাদের এটার বদলেতে হাইটটার বদলেতে লিখে দিলাম কত? ক্যাপিটাল। তাহলে এই সমস্ত কোয়ান্টিটি গুলোকে যদি আমি একত্র করি কি চলে আসছে দেখ না? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ওকে, তাহলে আমরা কি শিখে নিলাম? না স্থিতি শক্তির ডাইমেনশন শিখে নিলাম। এরপরেতে কোথায় চলে আসছি দেখতো? এই গতি শক্তির ডাইমেনশনের কথাতে চলে আসছি, রাইট? তো দেখ গতি শক্তি, গতি শক্তিকে ইংরেজিতে কি বলে? সবাই শিখেছিস কাইনেটিক এনার্জি। এবং সেই গতি শক্তিকে কোন সমীকরণ দিয়ে লেখা হয়? তোরা শিখেছিস হাফ অফ এম ভি স্কয়ার। তো এবারেতে তোদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দেব, সেটা হচ্ছে দেখ না আমরা কি বলেছি মাত্রার ডেফিনেশনের সময়তে? বিভিন্ন ভৌত রাশিকে কার সাহায্যে রিপ্রেজেন্ট করতে চাইছি? না মৌলিক রাশির সাথে। কিন্তু ভৌত রাশির সমীকরণেতে যদি কোনো একটা ধ্রুবক থেকে থাকে, যেমন আমাদের এখানে ধ্রুবক হিসাবে কাকে নিয়েছি দেখতো? এই হাফটাকে ধ্রুবক হিসাবে নিয়েছি। এই হাফটা কিন্তু আমাদের কখনোই মাত্রার বিশ্লেষণের সময় অর্থাৎ মাত্রাকে প্রকাশ করার সময় কিন্তু কখনোই আমাদের কাজে লাগবে না। অর্থাৎ এই হাফটাকে ছেড়ে দিয়েই আমরা কি করব? না তার মাত্রার বিশ্লেষণ করব। তাহলে যদি আমি এর মাত্রার বিশ্লেষণটাকে করতে চাই কত পাবো দেখতো? দেখ হাফের তো কাজে লাগলো না, স্মল এম অর্থাৎ মাস অর্থাৎ ভর, তাকে লিখি কত? ক্যাপিটাল এম। ভি, ভি মানে কি শিখেছিস? একটু আগেই শিখলি ভেলোসিটি বা বেগ। তো সেখানটার ক্ষেত্রে দেখ ভেলোসিটির যদি তোরা একটু আগের পাতায় দেখে নিস, দেখ সেটার কথায় কত বলা আছে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কেননা এম নট, সেই এম নট এর ইম্পর্টেন্স তোদের কাছে নেই। তাহলে যেহেতু তোদের এম নট এর ইম্পর্টেন্স নেই, তোরা কি করবি? এম নটটাকে ছেড়ে দিয়েই তোরা করছিস কি না আমাদের এটাকে এই পাতায় লিখছিস। তাহলে দেখ ভি স্কোয়ার, তাহলে এখান থেকে বসালি কত? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার। যদি সেটাকে লিখে দিস তোরা কত পেয়ে যাচ্ছিস দেখতো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস।
তো দেখ এবারেতে আমরা এই পাতাতে কি করলাম না, ওয়ার্কের মাত্রা বের করলাম, কত পেলাম দেখ এটা। শক্তির মাত্রা বের করলাম, অর্থাৎ শক্তির মধ্যে দুটো পার্ট ছিল, গতিশক্তি স্থিতিশক্তি, তাদের মাত্রা বের করলাম, এই দুটো জায়গায় পেলাম। একবার এটাকে একটুখানি তোরা তাকিয়ে দেখ তো, দেখলে তোরা বুঝতে পারবি। দেখ ওয়ার্কের যা ডাইমেনশন বের করেছিস, গতিশক্তির যা ডাইমেনশন বের করেছিস এবং স্থিতিশক্তির যা ডাইমেনশন, প্রত্যেকটা ডাইমেনশনে দেখ কত এসছে, সেম। তাহলে এটা কি স্যার কোনো একটা আলাদা স্পেশাল ফিলিংস আমাদের কাছে দেয় বা আলাদা কোনো মানে ক্যারি করে? হ্যাঁ ভাই, ক্যারি করে। এটা হচ্ছে কি না, এটা দেখে বুঝতে পারবো কোনো জায়গা থেকে কার্য যদি আমরা সম্পাদন করি, অর্থাৎ কোথাও কিছু কাজ করলে সেটাকে কিন্তু আমরা সহজেই শক্তিতে রূপান্তরিত করতে পারি। অর্থাৎ এমন কিছু কোয়ান্টিটি যাদের যদি আমাদের ডাইমেনশন সেম হয়, আমরা সহজভাবে বলবো কি তাদের মধ্যে খুব সহজেই রূপান্তর সম্ভব। অর্থাৎ আমরা কি বলতে পারবো, কার্য থেকে শক্তিতে রূপান্তর এবং শক্তি থেকে কার্যতে রূপান্তর করাটা খুবই সহজ কাজ। ওকে, তাহলে তো দেখ আমাদের এই পাতাটা থেকে, অর্থাৎ আমরা মাত্রার বিশ্লেষণ করতে করতে একটা ছোট্ট ইনফরমেশন তোদের শিখিয়ে দিলাম। সেটা হচ্ছে কি, যেসব রাশিগুলোর ডাইমেনশন সমান অর্থাৎ মাত্রা সমান, তাদের মধ্যে সহজেই রূপান্তর করা পসিবল। ওকে, তাহলে এই লাইনটাকে যেন তোদের মাথায় থাকে, সেটাকে আমি এখানটা থেকে লিখে দিলাম। কি লিখে দিলাম দেখ, এখান থেকে শিখিয়ে দিলাম, কার্য এবং শক্তির রূপান্তর সম্ভব। ওকে, এবং সেটা কি না, সহজেই। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু তোদের মাথায় নিয়ে নিতে হচ্ছে। মাথায় নিয়ে নেবার পরে তোরা চলবি কোথায় না, পরের কাছে। তাহলে দেখ পরে তোদের আরো দু একটা ডাইমেনশন বের করতে কিরকম ভাবে হবে বা কতটা করছি সেটাকে আমার সাথে তোরা শিখে নে। দেখ আগের পাতায় কত অব্দি করলাম না, আগের পাতায় করলাম যে স্যার 8। তাহলে এই পাতাতে তোরা করবি দেখ 9 এর দাগেরটা। দেখ তোদের মনে হচ্ছে না স্যার আপনি কার্যর ডাইমেনশন শিখিয়ে দিলেন, এবারে তো আমাদেরকে ক্ষমতার ডাইমেনশনটা একটুখানি শিখিয়ে দিন। হ্যাঁ, সেটা তো মনে হওয়াই স্বাভাবিক। তো চল না সেটাকে একবার কর। ক্ষমতা, ক্ষমতাকে ইংরেজিতে তোরা লিখিস কি না, পাওয়ার। পাওয়ার অর্থাৎ তাকে তোরা বলছিস কত, ক্ষমতা। আর বাংলাতে তোরা পড়েছিস কার্য করার হারকে কি বলা হয়, ক্ষমতা। নিশ্চয়ই পড়েছিস, যদি না পড়ে থাকিস মনে করে নে। কার্য করার হারকে বলছিস কি, ক্ষমতা। অর্থাৎ এখান থেকে ক্ষমতা মানে কি লিখছিস, কার্য করার হার। যখনই হার থাকবে তখনই তোরা বুঝবি কি সেই দুটো রাশির একটার সাথে আর একটাকে ভাগ করতে। ওকে, তাহলে এখানেতে হলো কি কার্য করার হারকে ক্ষমতা বলিস, তাই তোরা লিখবি কি ওয়ার্ক বাই টাইম, অর্থাৎ কার্য বাই সময়, সেটাই হচ্ছে কি ক্ষমতা। এবারে দেখ আগের পাতাতে তোরা কার্যের মাত্রা বের করলি কত, দেখ তোরে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এখানটাতে তোরা একটা করতে পারবি না, ওয়ার্কের জায়গায় লিখবি না এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর নিচে কি ছিল, সময়, তাহলে সময়ের ডাইমেনশন কত হয়, ক্যাপিটাল টি। তাহলে এটাকে আমরা কি এটা লিখতে পারবো না, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। হ্যাঁ অবশ্যই লিখতে পারবো, এবং এটাই আমাদের কাকে রিপ্রেজেন্ট করবে না, এটাই রিপ্রেজেন্ট করবে হচ্ছে আমাদের পাওয়ার। হলো কথা। তো যখনই তোরা পাওয়ার শিখে নিলি, পাওয়ার শিখে নেওয়ার পরেতে তোদের একটা ছোট্ট জিনিস তোরা করার চেষ্টা কর না। সেটা হচ্ছে দেখ তো কিসের কথা বলি, তোরা একবার করে দেখ না প্রেসার কত আছে। ওকে, প্রেসার, প্রেসারকে তোরা কি বলিস না, তোরা সবাই শিখেছিস তাকে বলে কি, চাপ। তাই তো, তাহলে আমরা কার ডাইমেনশন বের করার কথা চেষ্টা করছি না, প্রেসার। তো প্রেসারের ডাইমেনশন কত আসবে সেটা দেখ না। প্রেসার মানে হচ্ছে কি, আমরা সবাই শিখেছি একক ক্ষেত্রফলে কতখানি বল প্রয়োগ করা হয়, যাকে আমরা লিখি কি ফোর্স বাই এরিয়া। অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা বলি কি চাপ, এবং সেটাকে আমরা লিখি কি রকম ভাবে, ফোর্স বাই এরিয়া দিয়ে। দেখ ফোর্সের ডাইমেনশন তোরা একটু আগেই করেছিস, কত করলি দেখ তো, এম এল টি টু দি পাওয়ার -2। এরিয়া, এরিয়া মানে কত তার ডাইমেনশনও করেছিস, দেখ সেটা করলাম কত, এল স্কোয়ার। তাহলে সেটাকেই যদি তোরা এখানটা থেকে একটা লাইনেতে ইনক্লুড করিস, কত চলে আসছে দেখ না,
এম এল টু দি পাওয়ার -1 আর তার সাথে কত আসছে টি টু দি পাওয়ার -2। অর্থাৎ আমাদের এই যে প্রেসার বা চাপ তার ডাইমেনশন কত চলে আসছে এটা। ওকে, এরকম আরো অনেক ডাইমেনশন তোদের করতে হবে যেগুলো তোরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই দেখে একদিনে নয়, কিন্তু আবারও বলছি এই প্রসিডিওর গুলো তোদের শিখিয়ে দিলাম, তোরা কিন্তু সমস্ত জিনিসকে কিন্তু একদিনে যেন মুখস্থ করতে যাস না। যতটা করালাম ততটাতেই টিউন থাকিস, বাকিগুলো যেগুলো যেগুলো করতে হবে আমাদের দেখ আর 3টে ক্লাসের পরেতে আমাদের এই চ্যাপ্টারকে কখন কনক্লুড করে দেব, কোয়েশ্চেন অ্যান্সার সেকশন করতে করতে তোদের সাথে কিন্তু আমরা সেটাকে প্র্যাকটিস করাবো। ওকে, কেননা একেবারে করতে গেলে আমিও বুঝি, আমিও আমার অভিজ্ঞতা থেকে বুঝি যে একেবারে করাটা তোদের পক্ষে মুমকিন নেই। হ্যাঁ ভাই, তোদেরকে সেটাতে টাইম দিতে হবে। তো সেই জন্য এই 10টাতে তোরা প্রথমে টিউন থাক, 10টাতে তোরা মোটামুটি শিখে রাখ, তারপরের গুলো কি করব না আমরা প্র্যাকটিস করতে করতে শিখে নেব। এবং তোরা জানিস প্র্যাকটিস করতে করতে শিখলে আমাদের মাথায় কিন্তু বেশ অনেক দিন থেকে যায়। তো চল তাহলে এরপরেতে আমাদের এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করব কিরকম ভাবে তার সম্বন্ধে একটুখানি কিছু ধারণা নিয়ে হলো। যেমন ধর তোদেরকে বলি কি তোরা নিউটনের মহাকর্ষ সূত্র শিখেছিস ক্লাস 9 পড়ার সময়তে নিশ্চয়ই। কি ছিল দেখ নিউটনের মহাকর্ষ সূত্রের সময়তে, আমি কিসের কথা বলছি দেখ, নিউটন মহাকর্ষ সূত্র, তোরা এটা ক্লাস 9 বইয়ে কিন্তু শিখেছিস। সেই নিউটনের মহাকর্ষ সূত্রের ডিটেলস আমার দরকার নেই বাবা, কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে তার ফর্মুলাসটা অন্তত জানার দরকার। নিউটনের মহাকর্ষ সূত্র কি ছিল বেসিক্যালি, সেটা ছিল হচ্ছে কি দুটো ভরের মধ্যে কতখানি বল কাজ করে, যাকে আমরা লিখতাম কত F ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কয়ার। ওকে, এখানে কোনটা কাকে ডিনোট করতো না F ডিনোট করতো, নিশ্চয়ই বুঝতে পারছিস বল। m1 এবং m2 তারা কাকে ডিনোট করতো, তারা ডিনোট করতো ওই যে দুটো ভর আছে তাদেরকে। আর স্মল আর কাকে ডিনোট করতো না m1 এবং m2 এর দূরত্বকে। হলো কথা। আর আরো একটা কথা আছে যেখানেতে ক্যাপিটাল জি, এটাকে আমাদের কি বলতাম বা এটা কাকে ডিনোট করতো, সেটা হচ্ছে কি আমাদের মহাকর্ষীয় ধ্রুবককে ডিনোট করতো। ওকে, এবং তোরা যদি ক্লাস 9 বই একটু প্রপারলি পড়ে রেখে থাকিস নিশ্চয়ই জানবি এই মহাকর্ষীয় ধ্রুবকের মানটাও তোরা মুখস্থ করেছিলিস। যদিও আমার এখানেতে ডিসকাশনে দরকার নয়, কিন্তু সেটার ভ্যালুস তোরা মুখস্থ করেছিলিস কত 6.67 ইন্টু 10⁻11, এবং তার ইউনিটও তোরা মুখস্থ করেছিলিস। তোরা এখন না কাজে লাগলেও একটু পরে কাজে লাগবে, সেটা দেখ আমি লিখে দিলাম তোদেরকে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ওকে, তো এই সমস্ত জিনিসগুলো তোদের ইনফরমেশন ধর আমি দিয়েই দিলাম, দিয়ে তোদেরকে বললাম কি এই যে ক্যাপিটাল জি আছে অর্থাৎ এই যে মহাকর্ষীয় ধ্রুবকের মানটা আছে, তো তোদেরকে বললাম এই মহাকর্ষীয় ধ্রুবকের ডাইমেনশনটা বের করে দাও তো ভাই। তাহলে আমি তোদেরকে কি বললাম না ফাইন্ড ডাইমেনশন অফ ক্যাপিটাল জি। তাহলে কি বলছি দেখ তো, ফাইন্ড ডাইমেনশন অফ ক্যাপিটাল জি, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা নির্ণয় করো। ওকে, দেখ সেটা আর বাংলায় লিখলাম না, ছোট্ট করে লিখে দিলাম ইংরেজিতে, তোরা সেটাকে দেখে নিস। তো ভাই তাহলে আমাকে ক্যাপিটাল জি এর ডাইমেনশন বের করতে হবে, কিরকম ভাবে করতে পারবো দেখ তো। দেখ এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করিস কত পাচ্ছিস দেখ তো, ক্যাপিটাল জি ইকুয়াল টু কত চলে আসবে এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই তোরা কত লিখে দিবি m1 ইন্টু m2। ওকে, তাহলে দেখ এখান থেকে এফ, এফ মানে কি নিশ্চয়ই বুঝতে পারছিস, তাকে বলা হয় কি বল, তাই তো। তাহলে এখান থেকে বল অর্থাৎ এফ এর ডাইমেনশন কত হয় তোরা একটু আগেই শিখলি এম এল টি টু দি পাওয়ার -2, তাই তো। আর স্কোয়ার অর্থাৎ কি দূরত্বের স্কোয়ার, তার ডাইমেনশন কত শিখলি দেখ আমাদের লেন্থের স্কোয়ার, নিচে কত আছে m1 m2, অর্থাৎ দুটো মাস মিলিয়ে তোদের লেখা উচিত কত m স্কোয়ার। তাহলে তোদের এখান থেকে জি এর ভ্যালুসটা কত চলে আসছে, অর্থাৎ ডি এর ডাইমেনশনের ভ্যালুসটা কত আসছে দেখ তো m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার
3 এবং t⁻²। তাহলে এটা দিয়ে তোরা কাকে প্রকাশ করতে পারবি? না তোদের যে ক্যাপিটাল জি ছিল সেই ক্যাপিটাল জি এর ডাইমেনশনটাকে প্রকাশ করতে পারবি। ভ্যালুস কত পেলিস? না m⁻⁻1 l⁻³ ইনটু t⁻²। দেখ তাহলে আমি কেন এটাকে করতে গেলাম, তার কারণ হচ্ছে তোদেরকে কিন্তু তাহলে একটা কথা আমি শিখিয়ে দিলাম যে একটা অজানা রাশি ছিল ক্যাপিটাল জি, তোরা নামটা হয়তো শুনেছিস কিন্তু ক্যাপিটাল জি এর একক তোরা ধর জানতিস না, তার ডাইমেনশন তোরা ধর জানতিস না। কিন্তু আমাদের দেখ কিরকম ভাবে করলাম কি, মাত্রার বিশ্লেষণের সাহায্যে অর্থাৎ ডাইমেনশনাল অ্যানালিসিসের সাহায্যে আমরা তার ডাইমেনশনটাকে বের করে নিলাম। তাহলে দেখ আমাদের এটা কি করলাম, না আমাদের ডাইমেনশনাল অ্যানালিসিসের অর্থাৎ মাত্রার বিশ্লেষণের একটা প্রয়োগ করলাম। তো মাত্রার বিশ্লেষণের এই যে প্রয়োগটা করলাম, এই প্রয়োগটার নাম কি হলো ভাই? না এই প্রয়োগটার নাম হলো কি, অজানা কোনো ভৌত রাশির মাত্রা নির্ণয় করা যায়। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে তোদের তখন আমি বলিনি, তাহলে এখানটা থেকে আমরা কি করে নিলাম, না আমরা মাত্রার বিশ্লেষণের একটা অ্যাপ্লিকেশন করে নিলাম। সেই অ্যাপ্লিকেশনটার প্রথম নামটা কি শিখলো, না অজানা ভৌত রাশির মাত্রা নির্ণয়। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি করছিলাম, না এখান থেকে এই জিনিসটা দিয়ে আমরা যেটা তোদের শেখালাম সেটা হচ্ছে কি, না অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে আমরা এখান থেকে কিসের অ্যাপ্লিকেশন করতে চাইছি বা করলাম। দেখ আগে রুলসটা শিখে নিলে তোদের একটা কনফিউশন থাকতো, আগে আমরা প্র্যাকটিস করে নিলাম। দেখ এবারে রুলটা বলতে তোদের কোনো আর চাপ নেই, আরামসে তোরা শিখতে পারবি। তাহলে কি করলাম, অ্যাপ্লিকেশন, কার অ্যাপ্লিকেশন, না মাত্রার অ্যাপ্লিকেশন। ওকে, তাই আমরা এখান থেকে শিখে নিলাম কি, না মাত্রার অ্যাপ্লিকেশন। ওকে, মাত্রার অ্যাপ্লিকেশনের প্রথম যে নিয়মটা বা প্রথম যে কাজটা সেটা শিখে নিলাম কি, অজানা রাশির অজানা রাশি, অজানা রাশি বলতে কিন্তু আমি এখানে তো ভৌত রাশির কথা বলছি। ওকে, অজানা রাশির মাত্রা নির্ণয়। এইরকম ভাবে আমরা কি করলাম, না তার প্রথম অ্যাপ্লিকেশনটাকে দেখে নিলাম। দেখ এই অজানা রাশির ভৌত নির্ণয় করার জন্য আমরা আরো একটা করব এবং একটা সিমিলার এক্সাম্পল দেব যেটা থেকে তোরা সেটাকে বুঝতে পারিস। চল পরের কথাতে চল, বুঝতে পারি কিরম ভাবে করতে চাইছি বা করছি। দেখ সেটা হচ্ছে, দেখ তোরা সবাই শিখেছিস কি, এই যেরকম তোর মহাকর্ষ সূত্র ছিল অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্র ছিল, সেরকম তোর কি ছিল দেখ তো, কুলম্বের সূত্র, তাই তো। কুলম্বের সূত্রটা কি রিলেটেড ছিল, মহাকর্ষ সূত্র যেরকম ছিল কি, দুটো মাসের মধ্যে কতখানি বল কাজ করে, দুটো মাসের মধ্যে ক্রিয়াশীল অর্থাৎ দুটি ভরের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয়ের কাজ করে। ঠিক এরকম ভাবে কুলম্বের সূত্র কি হয়, না দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মানকে নির্ণয় করে। অর্থাৎ আমাদের এই যে কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের যে ফর্মুলাসটা ছিল সেই ফর্মুলাসটা কি ছিল দেখতো, সেটা ছিল F ইকুয়াল টু K(Q1Q2)/R। ওকে, তাহলে আমাদের এই কুলম্বের সূত্র কিসের কাজে ব্যবহার করা হয়েছিল, না দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল। ওকে, আচ্ছা দেখ বলের কথা বলছি তাহলে নিশ্চয়ই সেটাকে ক্যাপিটাল F দিয়ে লেখা আছে। আর কি কি কথা ছিল দেখ তো, Q1 এবং Q। আচ্ছা এইগুলো কাকে নির্ণয় করছে, নিশ্চয়ই বুঝতে পারছিস এরা আধানকে নির্ণয় করছে। এবারে তো একটা সমস্যা, দেখ তোরা কিন্তু আধানের ডাইমেনশন কত হবে সেটা তোরা কিন্তু শিখিস, তো সেটা তোদের একবার শিখিয়ে দিই, দেখে নে, তারপরে তো অঙ্কটার মানে কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা যাচ্ছি। তো সেটার জন্য কি কথা শিখছিস দেখ তো, আধান। তো তোরা দেখ আমাদের তোরা যখন পড়েছিলিস এই স্থির তড়িতের কথা অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটির কথা, কারেন্ট ইলেকট্রিসিটির সময় তো তোরা এই জিনিসটা শিখেছিলিস আই অর্থাৎ প্রবাহ মাত্রা। ওকে, সেটা ইকুয়াল টু তোরা কত পড়েছিলিস, চার্জ বাই টাইম। ওকে, তাহলে সেখান থেকে দেখ তোরা কিউ এর ভ্যালু কত বলতে পারতিস, আই ইনটু টি। আইটা তো হচ্ছে কি তোর একটা তোর মৌলিক রাশি, সেই মৌলিক রাশির মাত্রাকে কি দিয়ে লিখি বলে শেখালাম, ক্যাপিটাল এ দিয়ে। আর টাইম সেও তো মৌলিক রাশি, তাকে আমরা কি দিয়ে লিখি, ক্যাপিটাল টি দিয়ে। অর্থাৎ চার্জের যে তোর ডাইমেনশন বা মাত্রা সেটাকে আমাদের কি দিয়ে লেখা উচিত, এ ব্র্যাকেটের মধ্যে কি লেখা উচিত, দেখ ক্যাপিটাল টি। আর দেখ এখানেতে কি আছে, না স্মল আর।
স্মল আরটা কি জিনিস নিশ্চয়ই বুঝতে পারছিস। স্মল আরটাকে দিয়ে বলা হচ্ছে কি না দুটি আধানের মধ্যে দূরত্ব, দুটি আধানের দূরত্ব। ওকে, এবারেতে এই এত কিছু ঘটনা দিয়ে দিয়ে বা তোদের কাছে এত কিছু আলোচনা করে আমি যেটা এক্সপেক্ট করছি বা আমি যেটা করাতে চাইছি সেটা হচ্ছে কি এই যে ক্যাপিটাল কে আছে, ক্যাপিটাল কে এর মাত্রা নির্ণয় করো। মাত্রা কত? এর তো মাত্রা করব, কিন্তু তার আগে আমাদের কিন্তু এই ক্যাপিটাল কে এর মানটা কিন্তু একটু মুখস্থ রাখা উচিত, আমাদের কাজে লাগবে। সেই ক্যাপিটাল কে এর মান কত হয়? 9 × 10⁹ এবং তার একক কত হয় না সেটাও একটুখানি শিখে রাখ, সেটা হচ্ছে কত? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে, কোথা থেকে এলো এককের বিশ্লেষণের সময় আমরা হয়তো সেটাকে আলোচনা করব, কিন্তু আপাতত আমরা যেটা করে নিতে চাই সেটা হচ্ছে কি কে এর মাত্রা কত আসবে সেটাকে আমরা নির্ণয় করতে চাই। তোরা ঠান্ডা মাথা রাখ, মাথা ঠান্ডা রেখে তোরা এটাকে একবার বের করে ফেলতে চেষ্টা কর, তো দেখ তো পারছিস কিনা। আশা করি পারবি, যদি না পারিস আমি তো আছি, একবার ট্রাই করে দেখে নেন। কমপ্লিট করলি? আশা করি কমপ্লিট করতে পেরেছিস, যদি না কমপ্লিট করে থাকিস চল আমি তোদেরকে হেল্প করছি, তোরা আমার সাথে কর। তো একদম সেই আগের প্রসেসটা মতন কিরকম কথা দেখ, এখানেতে তোরা ক্রস মাল্টিপ্লিকেশন করে প্রথমে কে এর মানটাকে দেখে নি। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত আসছে দেখ তো, এফ আর স্কয়ার ডিভাইডেড বাই কত পাচ্ছিস দেখ তো, কিউ1 কিউ2। ফোর্সের ডাইমেনশন কত শিখেছিস দেখ, এম এল টি টু দি পাওয়ার -2। আর স্কয়ার তার ডাইমেনশন শিখেছিস দেখ, অর্থাৎ এল স্কয়ার। কিউ1 কিউ2 মানে কি দুটোই তো চার্জ, এখানে তার ভ্যালুসটাকে কত পেয়েছি, এ ইনটু টি, তাহলে এ ইনটু টি এর স্কয়ার, তাহলে এখান থেকে আমরা কত লিখে দেব, ক্যাপিটাল এ ইনটু টি তার স্কয়ার। তাহলে সেখান থেকে সমস্ত রাশিগুলোকে একত্র করে লিখলে কত পাচ্ছি দেখ তো, এম এল এখানে ছিল এল স্কয়ার, তাহলে কত চলে এলো, এল টু দি পাওয়ার 3। আচ্ছা দেখ এখানটাতে নিচে ক্যাপিটাল এ ছিল, তাহলে উপরে ক্যাপিটাল এ গেলে কত আসবে, মানে এ টু দি পাওয়ার -2। আর এখানে কি আছে দেখ, টি টু দি পাওয়ার -2, নিচে আবার কত আছে, টি স্কয়ার, তাহলে উপরেতে ডাইরেক্ট চলে গেলে সেটা কত চলে আসবে, টি টু দি পাওয়ার -4। তাহলে এটা হয়ে যাবে তোর কি না ফাইনাল ডাইমেনশনের ফর্মুলা, কার ক্ষেত্রে না ক্যাপিটাল কে এর ক্ষেত্রে। এই রকম ভাবে আমরা কি করতে পারি না বিভিন্ন যেসব অজানা রাশিগুলো আছে সেই অজানা রাশিগুলোর ডাইমেনশনকে আমরা কিন্তু বের করতে পারি। ওকে, আরামসে কিন্তু তোরা এই জিনিসটা করতে পারবি, আর পারাটা অবশ্যই তোদের উচিত। হলো, এবারেতে দেখ আমরা পরের টপিকটার ক্ষেত্রে আলোচনা করব, তার আগে তোদেরকে আমি কয়েকটা ছোট ছোট কথা একটুখানি লিখিয়ে দিতে চাই। কয়েকটা একদমই ছোট ছোট কথা যেটা তোদের জানা ভালো, জেনে রাখা থাকলে তোদের কি আসবে না তোদের কাজগুলো করতে সুবিধা হবে। কি কি কথা দেখ, একদম স্মল কয়েকটা ইনফরমেশন আমি তোদের দিই। দেখ সেই স্মল ইনফরমেশন গুলোর মধ্যে আমি কি কি দিয়ে দিচ্ছি দেখ, কোন রাশির যে মাত্রা হবে সেটা কিন্তু তার এককের উপর নির্ভর করে। ওকে, তাহলে আমাদের প্রথম যে পয়েন্ট বা ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা আমাদের এই অ্যানালিসিস করতে গেলে শিখে রাখতে হবে, সেটার 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি দেখ, মাত্রা এককের উপর নির্ভরশীল নয়। মাত্রা একক এর উপর নির্ভরশীল নয়। হলো কথা, এর পরের কথাতে পরের যে কথাটা মনে রাখবি, যদি কোনো পিওর নাম্বার হয়, পিওর নাম্বার বলতে আমি কি বোঝাচ্ছি, 1 2 3 10 এরকম যেসব পিওর নাম্বার, তাদের কিন্তু কখনো ডাইমেনশন থাকে না। অর্থাৎ আমাদের পরের পয়েন্টার ক্ষেত্রে কি লিখে দিচ্ছি, পিওর নাম্বার, পিওর নাম্বার এর মাত্রা নেই, অর্থাৎ তাদের ডাইমেনশন থাকে না। ওকে, এটাও কিন্তু তোদের কিন্তু একটা কমন কথা, যেটা কিন্তু তোদের অ্যানালিসিস করতে গেলে বারবার কাজে লাগবে, তো সেটাকে কিন্তু তোদের মুখস্থ করতে হবে। পরের কথা দেখ যেটাকে তোদের আরো ভালো করে কাজে, যদি তোদের দুটো রাশি থাকে, যে দুটো রাশিকে তোরা কি করেছিস না ভাগ করেছিস, অর্থাৎ রেশিও করেছিস,
তো যদি কখনো তোরা রেশিও করিস মানে একই ধরনের জিনিসের যদি তোরা কোথাও রেশিও করিস সেটাও কিন্তু মাত্রাহীন হবে। ওকে, তাহলে আমাদের কি রকম কথা বলছি দেখ, সেটাকে লিখে ফেল। সেটা হচ্ছে কি 3 নম্বর পয়েন্ট হিসাবে লিখবি, কোন ভৌত রাশি যদি একই ধরনের রাশির অনুপাত, একই ধরনের দুটি রাশির অনুপাত হয়, অর্থাৎ আমরা কি করছি না একই ধরনের দুটো কোয়ান্টিটিকে রেশিও করছি অর্থাৎ অনুপাত করছি, সেটা কিন্তু মাত্রাহীন হবে। অর্থাৎ কোন ভৌত রাশি যদি একই ধরনের দুটি রাশির অনুপাত হয়, দুটি রাশির অনুপাত হয়, ওকে, সেটি মাত্রাহীন হবে। ওকে, সেটি মাত্রাহীন হবে। ওকে, এবারেতে কথা দেখ, এর একটা উদাহরণ নিয়ে নি, তোদের সেটা আরো ক্লিয়ার হবে। যেমন ধর তোরা পড়েছিস কি কথা না, ক্লাস 9 এর বই অঙ্ক করার সময় তো তোরা কি পড়েছিলিস, s ইকুয়াল টু r থিটা, তাই তো? এটা কোথায় ছিল, কি রকম ভাবে কথা ছিল, স্যার কি রকম কথা বলছেন দেখুন। দেখ এই ধর ছিল কোন একটা বৃত্তের চাপ, রাইট? এই বৃত্তের চাপটার দৈর্ঘ্য ছিল s। মনে কর এই বৃত্তের চাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছিল সেটা হচ্ছিল থিটা, এবং যে বৃত্তের চাপ ছিল সেই বৃত্তের ব্যাসার্ধ ছিল কত, স্মল r। তো তখন আমরা লিখতে পারতাম কিরকম ভাবে, s ইকুয়াল টু r থিটা। তাহলেতে যদি আমরা এখান থেকে বলি কত থিটার মান কত আসবে, সেটা আসতো কত, s বাই r। এবারে তুই ভেবে দেখ s, s কি, s হচ্ছে একটা দৈর্ঘ্য, তাহলে আমাদের s এর ডাইমেনশন লেখা উচিত কত ছিল, ক্যাপিটালে। আর r মানে কি, সেটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, তো সেটা কি, সেটাও স্যার একটা দৈর্ঘ্য, তাহলে আমাদের সেটার ক্ষেত্রেও লিখতাম কত, নিচে ক্যাপিটালে। তাহলে দুটো যদি ক্যাপিটাল হতো, এর ডাইমেনশন কত আসতো 1, তাহলে 1 1 লিখছি মানে সেটাকে তো 1 লেখার ঠিক কাজ নয়, ডাইমেনশনের টার্মে লেখা উচিত কি m নট l নট t নট। তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, দেখ সেটার ডাইমেনশন কোনো কিছু নেই, সবেরই পাওয়ারেতে যদি 0 থাকে, আমাদের বেসিক ডেফিনেশন কি ছিল না, বিভিন্ন মৌলিক রাশিগুলোর উপরে ভৌত রাশিটা কি রকম ভাবে ডিপেন্ডেন্ট, অর্থাৎ থিটা সেটা তো আমাদের কোনো মৌলিক রাশির উপরে তো ডিপেন্ডেন্টই নয়, কেননা সেটা তো রেশিও, মানে কি তারা একটার একটাকে তো কেটে দিয়েছে, অর্থাৎ আমাদের এখানেতে এইটার ক্ষেত্রে কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম একটা মাত্রাহীন রাশি। ওকে, দেখ খুব সহজ করে তোদের বলে দিলাম, তোরা এটাকে মনে রাখার চেষ্টা করিস, অবশ্যই পারবি। মনের মধ্যে ভরসা রাখবি, আমাদের ক্লাস ভালো করে ফলো করতে থাকবি, প্রত্যেকটা পয়েন্টের 2টা পয়েন্ট অ্যান্সার তোরা এখানটা থেকে পেতে থাকবি। ওকে, আর আমাদের জন্য তোদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট, মানে আমাদের তরফ থেকে, সেটা হচ্ছে কি তোরা কিন্তু ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার কিন্তু করে দিস। ওকে, দেখ তোদের এখানেতে ক্লাসটা পুরো ফ্রি অফ কস্ট করানো হয়, তো গুরু দক্ষিণা হিসাবে তোদের কাছ থেকে আমি ধর চেয়ে নিচ্ছি যে এটাকে একটুখানি শেয়ার করে নিস। ওকে, তো চল, তোদের এখান থেকে 3টে পয়েন্টস লিখিয়ে দিলাম, যে 3টে পয়েন্টস কিন্তু তোদের কাজে লাগবে। এর পরের পয়েন্টস এর কথাতে যদি তোদের এখান থেকে আমি লিখিয়ে দিই, সেটা বলছি কি দেখ তো, ই টু দি পাওয়ারের পাওয়ারে যদি কোনো কোয়ান্টিটি থাকে, ওকে, দেখ তোরা তোরা কি শিখেছিলিস, লগারিদম শিখেছিলিস, লগারিদম করার সময় তোরা কি রকম শিখেছিলিস, দেখ তোরা ধর লিখেছিলিস ই টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে আমাদের এই ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা তোদের এখান থেকে এটুকুনি কথা সহজ করে বলে দিই, দেখ এই যে স্মল ইটা হচ্ছে একটা কিন্তু কনস্ট্যান্ট নাম্বার, যেটাকে আমাদের লেখা হয় কি রকম ভাবে, 2.71 দিয়ে লেখা হয়। এই যে স্মল ই, এটাকে আমাদের বলা হয় কি না, অয়েলার্স নাম্বার। অয়েলার্স নাম্বার, এটা কোথায় ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় আমাদের ন্যাচারাল লগারিদমের ক্ষেত্রে। ওকে, তোরা ম্যাথস এর ক্ষেত্রে ক্লাসে এটাকে প্রপার আরো শিখবে। ন্যাচারাল লগারিদম বলতে আমাদের কি বোঝানো হচ্ছে, লগ যার বেসেতে ই আছে। ওকে, তাহলে কোন লগ যার বেসেতে একটা স্মল ই ওয়ার্ডটা আছে, সেটাকে আমরা বলবো কি না, ন্যাচারাল লগারিদম। আমি কি বলছি, ধর ই এর পাওয়ারেতে কোনো একটা কোয়ান্টিটি আছে, ই এর পাওয়ারেতে যদি কোনো একটা কোয়ান্টিটি থেকে থাকে, যে কোয়ান্টিটিটাই থাকুক না কেন, সেই কোয়ান্টিটিটা কি থাকবে না, ডাইমেনশন লেস।
ওকে, একদম কমন কথা মাথার মধ্যে রাখিস, এটা কিন্তু আমাদের বারবার কাজে লাগতে চলেছে। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি শিখে নিলাম না, ই এর পাওয়ারেতে যে কোয়ান্টিটিটা থাকবে, যেটা এখান থেকে আমি কি দিয়ে দেখিয়েছি, এক্স দিয়ে দেখিয়েছি, এই এক্সটা কিন্তু ডাইমেনশনলেস হবে, অর্থাৎ এর ডাইমেনশন আমরা কত লিখবো না 1। ওকে, আচ্ছা, এর পরের কথাতে তোরা লিখবি কি না, লগারিদম যদি আমরা কোথাও নিই, সেই লগারিদমের ক্ষেত্রেও কি থাকবে না, তার কোনো ডাইমেনশন থাকবে না। ওকে, তো সেই কথাটা আমি আর লিখলাম না, তোদের এখানে ডিসকাশন করে দিলাম, তোরা সেটাকে কিন্তু মাথায় রাখিস। কিন্তু দেখ, তোদের এই যে চারটে আমি পয়েন্টস কে লিখে দিলাম পয়েন্টস বলে, কিন্তু সোজাসুজি মনে রাখিস এটা শুধু পয়েন্ট, এটা কিন্তু বেসিক্যালি একটা গোল্ডেন পয়েন্ট, যেটা কিন্তু তোদের বারবার কাজে লাগবে। ওকে, তাহলে এটাকে আমরা কি শিখিয়ে দিলাম, দেখ গোল্ডেন পয়েন্ট, কিন্তু তোদের এটা বারবার তোদের ক্লাস যতক্ষণ প্রসিড হবে বা এর পরের ক্লাসেও যদি আমরা ডাইমেনশন নিয়ে সামান্য কিছু প্র্যাকটিসের আলোচনা করি, সেখানেতেও কিন্তু তোদের এটার দরকার পড়ে যাবে। হলো, তো চল এর পরের কথা। এটা শিখে নে। আচ্ছা, এরপরেতে তোদের ধর একটা ছোট্ট কথা শিখিয়ে দিই, যেটাও তোদের দেখ খুব কাজে লাগবে। যে রুলসটাকে আমি তোদের এখন আরো একটা শিখিয়ে দিচ্ছি, দেখ আগের গুলোতে আমরা কি শিখিয়ে দিয়েছিলাম, কয়েকটা গোল্ডেন পয়েন্ট শিখাচ্ছিলাম। ধরে নে এটা গোল্ডেন পয়েন্টস এর মধ্যে আরো একটা পয়েন্ট, যেটাকে আমি এদিকটা থেকে 5 দিয়ে দিলাম, সেটার ক্ষেত্রে তোদের বলে দিচ্ছি দেখ। আচ্ছা, আগে এটার নামটা শিখে নে। যে নামটা তোদের শেখাচ্ছি সেটাকে বলছে কি, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। ওকে, ওকে, তাহলে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি বাংলায় তাকে বলা হয় কি না, সদিশতার নিয়ম। নিয়মটা কিরকম বলা হচ্ছে ভাই, ভালো করে দেখো তো। ধর একটা আমি কোয়ান্টিটি লিখছি বা একটা ইকুয়েশন লিখছি, সেখানেতে লিখছি কত দেখতো, a ইকুয়াল টু বি প্লাস সি। তো দেখ এখানটা থেকে তোদের যে কথাটা মাথায় রাখতে হবে বা শিখতে হবে, দেখ আমি কি করেছি, এখানেতে বি কে এবং সি কে অ্যাড করেছি। সব সময়তে জানবি যদি আমরা কোনো দুটো কোয়ান্টিটিকে অ্যাড করে থাকি, তাদের কিন্তু ডাইমেনশন সেম হতেই হবে। অর্থাৎ দুটো কোয়ান্টিটির ডাইমেনশন যদি কখনো সেম না হয়, তাদেরকে কিন্তু অ্যাড করা যাবে না, যেন একদম মাথার মধ্যে তোরা নিয়ে নিস। ওকে, তাহলে কি কথা বললাম, আমরা এখানে বি এবং সি কে অ্যাড করেছি মানে তোদের মাথার মধ্যে অবশ্যই নিতে হবে কি কথা না, বি এবং সি এর ডাইমেনশন অবশ্যই সেম ছিল, এবং তার ফলে যে আমরা কোয়ান্টিটিটা পেয়েছি অর্থাৎ এ পেয়েছি, সেই এ এর ডাইমেনশনও কিন্তু বি এবং সি এর ডাইমেনশনের সমান হবে। তাহলে এক কথায় আমি যদি এটাকে লিখতে চাই, কি লিখে দেব না, সেটা হচ্ছে যখনই লিখেছি a ইকুয়াল টু বি প্লাস সি, আমাদের শিখে রাখতে হবে কি, a b এবং c এদের প্রত্যেকের মাত্রা সমান, এদের প্রত্যেকের মাত্রা সমান। ওকে, দেখ এই নিয়মের কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন আছে, যেটা আমাদের কিন্তু করতে হবে। তাহলে আমরা কি কথা বললাম, দুটো কোয়ান্টিটিকে আমরা অ্যাড করেছি, যাদেরকে অ্যাড করেছি তাদের ডাইমেনশন অবশ্যই সমান হতে হবে, এবং অ্যাড করার ফলে নতুন যে কোয়ান্টিটি পেয়েছি তার ডাইমেনশন বি এবং সি এর ডাইমেনশনের সাথে অবশ্যই সমান হতে হবে, না হলে কিন্তু আমাদের সেটা ইনভ্যালিড বা সেটা ভুল। ওকে, একদম মাথায় ঢুকিয়ে নেয়ার পরেতে পরের কথায় চল। তাহলে আমরা এখান থেকে কি শিখে নিলাম না, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি শিখে নিলাম। হলো, তো দেখ এই নিয়মটা অনুযায়ী আমাদের কিন্তু এর প্রচুর অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন গুলোকে কিন্তু আমাদের একটা একটা করে করতে হবে বা আমাদের সেটাকে শিখতে হবে। তো ধর আমি এটার অ্যাপ্লিকেশন করতে চাইছি, করার জন্য আমি তোদের কি কথা বলছি সেটা দেখতে থাক। ধর আচ্ছা, এটার অ্যাপ্লিকেশন করার আগে আরো একটা ছোট কথা শিখি। না, দরকার পড়বে না, চল যখন দরকার আসবে সেটাতে আমরা শিখি। দেখ আজকের ক্লাসের আরো একটা ছোট্ট এক্সাম্পল নে। ধর আমি তোদেরকে একটা এরকম কথা বললাম না, আমাদের একটা ইকুয়েশন দিচ্ছি, আমরা এটাকে এক্সাম্পল হিসেবে ট্রিট কর। ধর একটা ইকুয়েশন দিচ্ছি, কি দিচ্ছি দেখ তো, y ইকুয়াল টু a sin ওমেগা টি
মাইনাস কে এক্স। ওকে, আচ্ছা এটা কি ইকুয়েশন না সেটা তোদের দরকার লাগবে না, কিন্তু জাস্ট অঙ্কতে তো এগুলো সমস্ত কথাগুলো দিয়ে দেয়া থাকবে, মানে পরীক্ষাতে মানে আমাদের ফাইনাল যে পরীক্ষা অর্থাৎ তোদের যে সেমেস্টার এক্সাম এখন অব্দি তোদের রুলস হিসাবে কি বলে দেয়া আছে না, তোদের বোর্ড স্কুল থেকেই কোয়েশ্চেন করবে বলে। তো সেটা যে স্কুলেই হোক না কেন, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু এইরকম ধরনেরই হবে। তো দেখ আমাদের এখান থেকে কিসের কথা বলছি, ধর কোথাও দিয়েছি y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস x, এখানে কাকে কিসের কথা বলছি, এটা হচ্ছে একটা কি তরঙ্গের সমীকরণ। এখানটাতে আমরা কি বললাম দেখ, এটা বললাম কি তরঙ্গের সমীকরণ। তরঙ্গের সমীকরণটার সময় কি কি আছে দেখ, y টাকে আমাদের বলে দেওয়া আছে কি তরঙ্গের সরণ অর্থাৎ তরঙ্গের ডিসপ্লেসমেন্ট। আর কি বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে হচ্ছে যে এই যে তোর স্মল টি। ওকে, এই স্মল টিটা কাকে ডিনোট করে নিশ্চয়ই বুঝতে পারছিস, সেটাকে আমাদের সময়কে ডিনোটের কথা বলা হয়েছে। আর এই যে এক্স, এই এক্সটাকে আমাদের বলা দেওয়া হয়েছে কি না সেটাও একটা দূরত্ব। ওকে, কিসের দূরত্ব সেটা নিয়ে তোদের এখন আমি ডিটেল ডিসকাশন করব না, এটাকে আমরা ডিসকাশন করব, প্রপার ডিসকাশন করব কোথায় না তোদের ক্লাস 11 এর লাস্ট চ্যাপ্টারেতে আছে, সেই লাস্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে কি ওয়েভস এন্ড অসিলেশন। ওকে, সেই চ্যাপ্টারেতে আমরা এটা পুরো ডিসকাশন করব, কিন্তু এখানটাতে ধর আমাদের এই কোয়েশ্চেন দিয়ে তোদের কি কথা বলেছে না, এই যে ওমেগা আছে এটাকে বলা হয় কি ওমেগা, মানে ডব্লিউর মতন দেখতে। ওকে, তাই এই ওমেগা এবং তোর ক্যাপিটাল কে এর মাত্রা নির্ণয় কর। তোদের কিন্তু সেই কোয়েশ্চেন পরীক্ষায় করে আসতে হবে, কিরকম ভাবে অ্যাপ্রোচ করছিস। আমরা অলরেডি শিখিয়েছি, কি কি কথা শিখিয়েছি দেখ। এক নম্বর কথা হিসাবে শিখিয়েছি দেখ সাইনের ভেতরেতে কি থাকে, মানে সাইনের ভেতরেতে ব্র্যাকেটেতে কি থাকে না কোনো একটা কোণের মান থাকে। আমরা দেখ একটু আগেই ক্লাসের মধ্যে ডিসকাশন করলাম, যদি কোথাও কোণ দিয়ে দেয়া থাকে সেই কোণ কি হয় না মাত্রাহীন হয়। অর্থাৎ ভিতরেতে যে কোয়ান্টিটিটা আছে সেই কোয়ান্টিটিটা কোনটা, এই ওমেগা টি মাইনাস কে এক্স, এই কোয়ান্টিটিটা কি হওয়া উচিত, এই কোয়ান্টিটিটা মাত্রাহীন হওয়া উচিত। ওকে, এবং আবার দেখ এই আমাদের এই প্রিন্সিপাল অফ হোমোজিনিটির নিয়ম অনুযায়ী কি শিখলাম, কোনো একটা কোয়ান্টিটি যেটা হচ্ছে দুটো কোয়ান্টিটির সামেশন বা সেটা হতে পারে কি সাবট্রাকশন, সেখানটাতে নতুন কোয়ান্টিটিটার ডাইমেনশন কি আসবে না ইন্ডিভিজুয়াল এই কোয়ান্টিটি গুলোর ডাইমেনশনের সাথে সমান আসবে। তাই সেই কথার জন্য আমরা এখানটাতে কি বলতে পারবো, দেখ এখানে ওমেগা টি আর কে এক্স কে বিয়োগ করে আমরা কি পাচ্ছি একটা মাত্রাহীন রাশি পাচ্ছি। তাহলে ইন্ডিভিজুয়ালি ওমেগা টি কি আসবে, ওমেগা টি মাত্রাহীন হতে হবে। ওকে, এবং যে কে এক্স আছে সেটাকেও আমাদের কি হতে হবে, সেটাকেও মাত্রাহীন হতে হবে। তাহলে এই কথাগুলো যদি আমি শিখে নিই, ওমেগা আর কে এক্স এর ডাইমেনশন বের করা কোনো আমাদের কাজই না। দেখ না ইজিলি আমরা সেটাকে ট্রিক করে নিতে পারবো, কিরকম কথা করছি দেখ, ওমেগা টি তার ডাইমেনশন নেই, তার মানে কত লিখবো 1। তাহলে ওমেগার ডাইমেনশন কত আসবে দেখ 1/t, টি মানে কত টাইম, মানে 1/T, তাহলে এর ডাইমেনশন কত চলে আসবে টি টু দি পাওয়ার -1। দেখ এবার তোদের শিখিয়েছি শুধু টি টু দি পাওয়ার -1 হিসাবে সেটাকে লিখবো না, সেটাকে আমরা কত লিখবো m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার -1। তাহলে আমাদের এই ওমেগা তার ডাইমেনশন কত চলে আসবে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0 ইনটু টি টু দি পাওয়ার -1। এবারে তো দেখ এখান থেকে মজার ব্যাপার হলো কি, এই যে ওমেগা, এই ওমেগাটাকে কি বলা হয়, এই ওমেগাটাকে বলা হয় দেখ কৌণিক বেগ। তাহলে তোদের যদি পরীক্ষাতে এই কৌণিক বেগের ডাইমেনশন বের করতে বলে কোনো কিছু ইনফরমেশন না দিয়ে দিয়ে, তাহলেও কিন্তু তোরা কিন্তু এটাকে তোরা ট্রিক করে বের করে দিচ্ছিস। দেখ তাহলে তোদের দেখ আমি শুরুতে তোদের 10টা ডাইমেনশন বের করা শিখিয়েছিলাম, তার সাথে এখন কিন্তু আরো একটা ছোট্ট করে বলে দিলাম কি এটা 11 নম্বর ডাইমেনশন তোদের কিন্তু আমি বের করা শিখিয়ে দিলাম, সেটাও কিন্তু তোদের মাথায় নিয়েই পরীক্ষা দিতে যেতে হবে। পরের কথায় যদি আমি আসি, কিসের কথা বলছি দেখ তো, বললাম কি যে আমাদের এই kx এর ডাইমেনশন বের করতে হবে। তো kx এর ডাইমেনশনটা কোথায় বের করি ভাই, আমি তো বোর্ডটাতে সবই লিখে ফেলেছি, ফাঁকা জায়গা কোথায় রেখেছেন স্যার। দেখ তো এই ওপরটাতে লিখি না, তোরা বুঝতে পারবি। দেখ kx,
kx সেও কি আসবে না মাত্রাহীন অর্থাৎ 1, তাহলে সেখান থেকে k ইকুয়াল টু তোরা কত লিখতে পারবি 1/x। x মানে কত, x মানে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে লিখবি কত 1/l, অর্থাৎ তার ডাইমেনশন কত আসবে l টু দি পাওয়ার -1। এবার তোদের কি বললাম ভাই সম্মান দিতে হবে, তো সম্মান দে না, মানে m আর t কে এখানে লিখে দে না, মানে আসছে কত m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার -1, t টু দি পাওয়ার 0। তাহলে এটা হয়ে গেল কার ডাইমেনশন না ক্যাপিটাল K এর ডাইমেনশন। তাহলে দেখ এই কোশ্চেনে কি কি চেয়েছিল, ওমেগা আর K এর ডাইমেনশন, আমরা তো করে দিলাম ওমেগার ডাইমেনশন করে দিলাম এটা, আর K এর ডাইমেনশন অর্থাৎ ক্যাপিটাল K এর ডাইমেনশন এটাকে শিখিয়ে দিলাম। এবারেতে কথা আসছে কি এই ক্যাপিটাল K এর নামটা কি সেটাও যদি তোরা শিখে রাখিস তোদের কিন্তু সুবিধা পাবি। এই যে ক্যাপিটাল K টা আছে, এই ক্যাপিটাল K টাকে বলা হয় কি না অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, বা অনেক জায়গাতে সিম্পল ওয়েভ নাম্বার হিসাবে তো লেখা আছে। ওকে, তাহলে এই যে ক্যাপিটাল K, এই ক্যাপিটাল K টাকে আমাদের বলা হয় কি দেখতো অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। সেটা হচ্ছে কত ক্যাপিটাল K, অনেক জায়গাতেই শিখবি সেটাকে লেখা আছে কি দিয়ে 2π/λ, এই রাশিটা দিয়ে প্রকাশ করা হচ্ছে। ওকে, শিখিয়ে দিলাম, মাথার মধ্যে রাখিস, আজ না কাজে লাগলো কাল কিন্তু কাজে লাগবেই। তো দেখ তাহলে আমরা এইরকম ভাবে কি করতে পারি না এগুলোর অ্যাপ্লিকেশন করে করে আমরা কোন জিনিসগুলোর কোয়ান্টিটিস গুলোর ডাইমেনশন কত হবে সেগুলোকে বের করতে পারি। তাহলে এটা কার অ্যাপ্লিকেশন করে করলাম না সেটা হচ্ছে কি না প্রিন্সিপাল অফ হোমোজিনিটির অ্যাপ্লিকেশন করে করলাম। আচ্ছা দেখ আমাদের এই যে প্রিন্সিপাল অফ হোমোজিনিটির অ্যাপ্লিকেশন গুলো করছি সেগুলো কার আন্ডারেতে করছি বলতো, দেখ আমরা বলেছিলাম কি না বলেছিলাম যে দেখ তো আমাদের এই মাত্রার অ্যাপ্লিকেশনের সময় তো আমরা বলেছিলাম কি অজানা রাশির মাত্রা নির্ণয় করা যায়, আমরা কিন্তু এখন এই অজানা রাশিগুলোরই মাত্রা নির্ণয় করছি। তাহলে এবার তোদের মাথার মধ্যে আসতে পারে স্যার অজানা রাশির মাত্রা নির্ণয় ছাড়া আর আপনি কিতে অ্যাপ্লাই করতে পারেন ডাইমেনশনাল অ্যানালিসিস করতে, তো সেটাকে যদি আমি একটা পয়েন্টেতে এবারেতে লিখে দিই, আমার অন্তত এবার সেটা লিখে দেওয়ার সময় এসছে, সেটা হচ্ছে কি না কোথায় কোথায় আমি ডাইমেনশনাল অ্যানালিসিস কে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো সেটাকে যদি আমি লিখে দিই কোথায় আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস কে অ্যাপ্লাই করব, হোয়ার টু অ্যাপ্লাই দ্য ডাইমেনশনাল অ্যানালিসিস। ওকে, তো সেটার উত্তর হিসাবে কিন্তু তোদেরকে 4টে পয়েন্ট মাথার মধ্যে নিয়ে যেতে হবে যেটা তোদের কাজে লাগতে চলেছে। কি কি কথা দেখ তো, সেটা হচ্ছে কি না কোন সমীকরণের বা কোন ফিজিক্যাল রিলেশনের সঠিকতাটা আছে কিনা মানে সেটা কারেক্ট না ভুল সেটাকে আমাদের শেখার। তাহলে কি কথা লিখছি দেখ, কোন সমীকরণের সঠিকতা নির্ণয় করার জন্য। ওকে, এটা হয়ে গেল কি 1 নম্বর কথা। 2 নম্বর কথা দেখ আমরা তো অলরেডি সেটাকে অ্যাপ্লাই করেই নিলাম, সেটা হচ্ছে কি অজানা ভৌত রাশির মাত্রা নির্ণয়। অজানা ভৌত রাশির মাত্রা নির্ণয়। ওকে, এটা তো অলরেডি শিখিয়েই দিয়েছি, এটাকে আমরা নিয়ে আরো ফার্দার ডিসকাশন করব। আচ্ছা, এর পরের কথায় আসছে কি দেখতো না কোন ভৌত রাশির সাথে অন্যান্য ভৌত রাশিগুলোর সম্পর্ক নির্ণয়, অর্থাৎ বিভিন্ন ভৌত রাশির মধ্যবর্তী সম্পর্ক, সেটাকেও আমাদের কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে করা যায়। কিভাবে করা যায় তোরা আমাদের চ্যানেল ফলো করতে থাকবি, অবশ্যই সেটা নিয়ে আমাদের তো একটা কম্প্যাক্ট লেকচার। ওকে, তাহলে পরবর্তী কোথায় অ্যাপ্লিকেশন করি সেটা হচ্ছে কি না বিভিন্ন ভৌত রাশির সম্পর্ক নির্ণয়। বিভিন্ন ভৌত রাশির সম্পর্ক। ওকে, এটা ছাড়াও আরো এক জায়গাতে কিন্তু আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, সেটা কোথায় না তোরা শিখেছিস যে অনেক কিছু একক হয়, যেমন কিসের কথা একক স্যার সিজিএস একক হয়, এফপিএস একক হয়, এমপিএস একক হয়। তো সেই এককগুলোর মধ্যে সম্পর্ক অর্থাৎ বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য কিন্তু আমরা এই মাত্রার বিশ্লেষণকে অ্যাপ্লাই করি। তাহলে পরবর্তী পয়েন্টটা হয়ে চলে গেল কি না বিভিন্ন এককের মধ্যে বিভিন্ন
এর মধ্যে সম্পর্ক নির্ণয়। ওকে, এই কাজটা করার জন্য কিন্তু আমাদের এই মাত্রার বিশ্লেষণ করতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাসেতে আমরা কোনটা অবধি কমপ্লিট করেছি? আজকের ক্লাসেতে আমরা কমপ্লিট করেছি কোনটা না, অজানা ভৌত রাশির মাত্রা নির্ণয়। বাকিগুলো কিন্তু আমরা এখনো করিনি, পরের ক্লাসে করব। অত টেনশন নেওয়ার দরকার নেই, অবশ্যই তোদের যেহেতু দায়িত্ব নিয়েছি পুরো জিনিসটাকেই তোদের কাছে কমপ্লিট করে দেব। তাহলে আজকে আমরা ক্লাসের মধ্যে যেটা করেছি সেটা হচ্ছে কি অজানা ভৌত রাশির সম্পর্ক কিরকম ভাবে করেছি সেটা তোদের কাছে ওপেনলি আমি ডিসকাশন করেছি। যদি তোদের সেটাতে কোনো অসুবিধা থেকে থাকে তোরা কিন্তু আবার ভিডিওটাকে রিক্যাপ করে দেখিস, দেখলেই তোরা সেটাকে বুঝতে পারবি। তো আজকের ক্লাস শেষ করার আগে তোদের এই যে বিভিন্ন ভৌত রাশির মধ্যে মানে অজানা ভৌত রাশিটাকে কিরকম ভাবে বের করব, মানে অজানা ভৌত রাশির মাত্রা কিরকম ভাবে বের করব সেটা রিলেটেড আরো একটা এক্সাম্পল হয়েছে। ওকে, তো ধর আমি একটা এখান থেকে তোকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, কিরকম কথা বলছি দেখ তো। দেখ, একটা সাধারণ সমীকরণ দিয়ে দিচ্ছি। ধর আমাদের এখানটা থেকে একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি কিরকম দেখ, তোদের বলছি কি পাওয়ার। ওকে, অর্থাৎ p ইকুয়াল টু আমি তোদের একটা সমীকরণ দিচ্ছি কত না b স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 80। ওকে, দিয়ে কি কি বলে দিচ্ছি দেখ তো, এখানটা থেকে পিটাকে বলে দিলাম কত পাওয়ার, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলছি কিসের কথা না, নিশ্চয়ই বুঝতে পারছিস, ক্ষমতা। আচ্ছা, আর কিসের কিসের কথা বলে দিচ্ছি দেখ তো, বলে দিচ্ছি এখান থেকে এক্স, এক্স যেটা আছে এক্সটাকে বোঝাচ্ছে কি দূরত্ব। ওকে, আর কিসের কথা বলে দিচ্ছি সেটা দেখ তো, এই যে স্মল টি আছে সেটাকে বলা হচ্ছে কি আমি সময়। তাহলে আমি কি বলছি দেখ, কোথাও ক্ষমতাকে কি করা হয়েছে এই সমীকরণ দিয়ে প্রকাশ করা হয়েছে। ওকে, দিয়ে তোদেরকে বের করতে বলা হয়েছে কি না, তোরা বের করে দেখাবি হচ্ছে কি এই স্মল এ এবং স্মল বি এদের মাত্রা নির্ণয়। ওকে, এদের মাত্রা নির্ণয় কর, করতে হবে তোদেরকে, চেষ্টা কর। একবার ঠান্ডা মাথায় তোরা ভেবে দেখে নেওয়ার চেষ্টা কর, তারপরে তো আমি এটাকে অবশ্যই করে দেব। একবার নিজেরা চেষ্টা করে দেখ না। আচ্ছা, আমি এখানেতে একটা ছোট্ট ভুল করেছি, অরিজিনাল যে কোয়েশ্চেনটা ছিল না তাতে এখানটাতে বি স্কোয়ার ছিল না, এখানটাতে শুধু বি ছিল, রাইট? নে এবারে এটাকে করার চেষ্টা কর। দেখ, তোরা তো অ্যাপ্লাই করবি বা করবি, তো এটাতে ফার্স্ট যে রুলসটা অ্যাপ্লাই করবি সেটা হচ্ছে কি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। কি রকম প্রিন্সিপাল অফ হোমোজেনিটি স্যার? দেখ, এখান থেকে বি থেকে কাকে বিয়োগ করা হয়েছে, এক্স স্কোয়ার কে বিয়োগ করা হয়েছে। কি নিয়ম শিখিয়েছিলাম, দুটো রাশিকে যোগ বা বিয়োগ তখনই করা যাবে যদি তাদের মাত্রা সমান হয়। অর্থাৎ এখান থেকে এই কোয়েশ্চেনটার ফার্স্ট ইনফরমেশন হিসেবে তো আমাদের কি হয়ে যাওয়া উচিত সেটা দেখ, এই যে বি আর এক্স স্কোয়ার এদের ডাইমেনশন সেম হবে। অর্থাৎ তোরা এখান থেকে বলে দিচ্ছিস কি বি এর ডাইমেনশন অর্থাৎ বি এর মাত্রা কার সাথে সমান না, বি এর মাত্রা হচ্ছে কি ইকুয়াল টু এক্স স্কোয়ার এর মাত্রা, তাই তো? এক্স স্কোয়ার, এক্স মানে আমরা কি শিখেছিলাম দূরত্ব, তাহলে সেই দূরত্বের মাত্রা তো আমরা সবাই শিখেছি, সেটাকে আমাদের কি দিয়ে লেখা হয় ক্যাপিটাল এল। এক্স এর স্কোয়ার তাহলে সেটা কত চলে আসবে এল স্কোয়ার। এবারে তো দেখ তোদের বলেছে কি সম্মান দিতে হবে, তাহলে শুধু এক্স মানে এল স্কোয়ার লিখে রাখলে দেখতে ভালো দেখাবে না, তাই তোরা সেটাকে দেখিয়ে দিবি কত m টু দি পাওয়ার 0 l স্কোয়ার t টু দি পাওয়ার 0। এটা চলে আসবে কার ডাইমেনশন না বি এর ডাইমেনশন। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবারেতে দেখ তোদেরকে আর কার ডাইমেনশন বের করতে হবে, আর তোদের ডাইমেনশন বের করতে হবে হচ্ছে যে এই স্মল এর ডাইমেনশন বের। তো দেখ স্মল এর ডাইমেনশন বের করতে গেলে তোরা একটুখানি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করিস কত দেখতে পাচ্ছিস দেখ তো, স্মল এ ইকুয়াল টু কত পাচ্ছিস দেখ তো বি মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই পি ইন্টু টাইম। দেখ বি মাইনাস এক্স স্কোয়ার, দেখ কি শিখিয়েছিলাম
যদি তোদের এরকম কথা থাকে a ইকুয়াল টু b প্লাস c হয়, তাহলে b আর c এর যা ডাইমেনশন হবে a এর ডাইমেনশনও সেম হবে। অর্থাৎ b মাইনাস এক্স স্কোয়ারের ডাইমেনশনটা কি আসবে, b এবং c এদের ইন্ডিভিজুয়াল ডাইমেনশনের সাথে সমান আসবে। অর্থাৎ তোরা এখানটাতে বলবি কি এই b মাইনাস এক্স স্কোয়ারের ডাইমেনশন সেটা এই b এর ডাইমেনশনের সাথে সমান হবে। আর সেই b এর ডাইমেনশন কত লিখেছি রে ভাই, দেখ না, m টু দি পাওয়ার 0 l স্কোয়ার t টু দি পাওয়ার 0। তারপরে তো রইল কি পাওয়ার আর টাইম, এদের ডাইমেনশন। দেখ টাইমের ডাইমেনশনে তোদের কোনো অসুবিধার কারণই নেই, ক্যাপিটাল টি লিখে দিবি। পাওয়ারের ডাইমেনশন তোদের কিন্তু আমি শিখিয়েছি, যদি ভুলে গিয়ে থাকিস একবার চল তোদেরকে একবার জাস্ট রিক্যাপ করিয়ে দিই। দেখ আমি কিন্তু এটা করিয়েছি তোদের, দেখ তো এই চলে গেল। পাওয়ারের ডাইমেনশন কত করিয়েছিলাম, দেখ না, m l স্কয়ার t টু দি পাওয়ার -3। তাহলে কেন করিয়েছিলাম না, এইরকম ভাবে সেগুলোকে সেখানে অ্যাপ্লাই করতে হবে বলে। অর্থাৎ পাওয়ারের যে ডাইমেনশনটা তোদের করিয়েছি সেটা তোদের পরীক্ষার জন্য কিন্তু মুখস্থ করে নিয়ে যাবে। ওকে, দেখ আমি জানি সেটা আমি যেরকম ভাবে বের করেছি তোরা সেটাকে পরীক্ষাতে গিয়ে অ্যাপ্লাই করতে পারবি, কিন্তু পরীক্ষাতে এত রিস্ক নিলে হবে না। সেখানে তো আমাদের সময়টার দিকেও মাথায় রাখতে হবে, আমাদের সঠিক সময়ে কিন্তু পারফেক্টলি সেটাকে এক্সিকিউট করে আসতে হবে। তাই তোদের যে সাধারণ 10টা ডাইমেনশন আমি মুখস্থ করার কথা বলেছি সেগুলোকে কিন্তু তোদের একদম মুখস্থ করে নিতে হবে। তো চল তাহলে পাওয়ারের ডাইমেনশন তোরা এখনো হয়তো মুখস্থ হয়নি, কিন্তু ক্লাসটা নোটসটা তোরা নিয়ে নিবি, খাতায় লিখে লিখে তোদের কি করবি এটাকে মুখস্থ। তো তাহলে দেখ পাওয়ার তার ডাইমেনশন কত, m l স্কয়ার t টু দি পাওয়ার -3, রাইট। তাহলে সেটাতে লাস্ট পাতায় চলে যাই, দেখ এখানটাতে এটাতে লিখছিস কত, তাহলে m l স্কয়ার t টু দি পাওয়ার -3। তাহলে দেখ এখান থেকে সমস্ত জিনিসগুলোকে তুই এক করলে কি আসছে, দেখ তো m টু দি পাওয়ার -1, l স্কয়ার কেটে যাচ্ছে মানে সেটা চলে যাবে কত l টু দি পাওয়ার 0, আর t টু দি পাওয়ার নিচে আসছে কত -3 1, তাহলে -2, সেটা উপরটাতে চলে গেলে কত আসবে +2, মানে সেটার ডাইমেনশন কত চলে আসছে এটা। অর্থাৎ আমরা দেখে নিলাম কি এই যে স্মল এটা আছে সেই স্মল a এর ডাইমেনশন কত আমরা বের করে ফেললাম না, m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার 0 ইনটু t স্কয়ার। তাহলে এই রকম ভাবেই আমরা কি করতে পারবো না, বিভিন্ন কোশ্চেন পরীক্ষাতে যেটা যেমনই দিক না কেন সেটাকে আমরা দেখে নেওয়ার চেষ্টা। ওকে, তাহলে আশা করি তোরা মোটামুটি জিনিসটা বুঝতে পারলি। যদি না বুঝতে পারিস সেই একই কথা, ভিডিওটাকে আবার রিক্যাপ করে দেখবি, দেখলে অবশ্যই সেটা তোদের কাছে ক্লিয়ার। ওকে, তাহলে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করিস। পরবর্তী ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব না, দেখ আজকের ক্লাসে যে 3টে পয়েন্ট আলোচনা করতে পারলাম না, অর্থাৎ এই বিভিন্ন সমীকরণের সঠিকতা নির্ণয়, বিভিন্ন ভৌত রাশির সম্পর্ক নির্ণয় এবং বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। ওকে, তাহলে এই জিনিসগুলোকে দেখার জন্য তোরা অবশ্যই পরবর্তী ভিডিওটাকে দেখিস, এবং একটাই কথা সেই শুরুতে যা বলেছিলাম, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিস আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিস। এটাই কিন্তু তোদের কাছে আমাদের চাওয়া পাওয়া, অর্থাৎ এটাই তোদের গুরু দক্ষিণা। ওকে, চল তাহলে আজকের মতো বাই বাই, পরের ক্লাসে এই জিনিসগুলো নিয়ে তোদের সাথে আবারও দেখা। ওকে, ভালো থাকবি।